ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন আজকে আমরা দেখি যে আজকে আমাদের জার্নিতে কী কী জিনিস আমরা শিখতে চলেছি। তো চলুন আমাদের জার্নিতে কী কী জিনিস রয়েছে আমরা একবার দেখে নিই। তো আজকে আমরা দেখব যে জেএসএ বা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কী হয়। বলতে পারেন জাভাস্ক্রিপ্টের মধ্যে সবচেয়ে সুন্দর একটি টপিক হচ্ছে ভেরিয়েবল, কেননা এটাকে নিয়েই আপনাকে সারাটা জীবন জাভাস্ক্রিপ্টকে নিয়ে চলতে হবে, আর এটা প্রতিটা পদে পদে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে এই ভেরিয়েবল। তাই এই ভেরিয়েবল কী হয় আজকে আমরা সেটা জানবো। পাশাপাশি এই ভেরিয়েবল নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কী কী টপিক আমি এই ক্লাসে আলোচনা করব সেটা আমি এই স্লাইডে এখন দিতে পারছি না, কারণ এখানে অনেকগুলো টপিক রয়েছে। তাই আমি এখানে লিখে দিয়েছি যে ভেরিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা, কারণ এখানে বা আজকের এই ক্লাসে আপনারা ভেরিয়েবল সম্পর্কে অনেক কিছু শিখতে চলেছেন, অনেক খুঁটিনাটি জিনিস শিখতে চলেছেন। তাই এই ভিডিওটি খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব, কেমন? আর যারা আজকের এই ভিডিওটিতে নতুন আছেন তারা উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন, সেখানে আপনি এই ফুল কোর্সের সমস্ত ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে ডেসক্রিপশন বক্সেও দেখতে পারেন, সেখানেও আপনি এই ফুল কোর্সের সমস্ত ভিডিওর একটি যে প্লেলিস্ট রয়েছে সেটা আপনি ওখানে পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে যাবেন, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক সমস্যার সৃষ্টি করবে। তাই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন, কেননা এর পরবর্তী যে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসতে চলেছে যাতে সেগুলোর আপডেট বা সেই সমস্ত ক্লাসগুলো যাতে আপনি সবার আগে পেতে পারেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো চলুন আজকে আমরা আমাদের জার্নিটা শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের একটি ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে নিই, তারপরে আমরা আবার শুরু করি। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ডি ড্রাইভের মধ্যে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 9, তাই তো? তাই আমরা এখানে চলে যাব ক্লাস 9, ঠিক আছে? যাওয়ার পরে এখানে আমরা যথারীতি একটা ফাইল তৈরি করে নিই যেটার নাম হচ্ছে index.html, আর সাথে সাথে index.html সাথে সাথে আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করে নিই জেএস বলে, আর তার মধ্যে আমরা রাখবো হচ্ছে custom.js-কে, custom.js। বাদ বাকি এগুলোকে আপনারা রিমুভ করে দিন, এন্টার এন্টার, বেশ। তো এইবার আমরা একটা কাজ করি, এটাকে আমরা খুলবো হচ্ছে কিসে, গুগল ক্রোমে। তাই এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম করতে পারি, একদম গুগল ক্রোম করে নিলাম। তো দেখুন গুগল ক্রোম এটা ওপেন হয়ে গেল, বা আপনি ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইবার যথারীতি আমরা কি করব, আমরা এইটাকে সবার প্রথমে নোটপ্যাডে ওপেন করে নিই, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আর এটা করার পরে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, কারণ আমি চাইছি শুধুমাত্র এই ফাইলটাই থাকুক, বাদ বাকি কোনো ফাইল আমার থাকার দরকার নেই। এবার আমরা কি করব, জেএস এর ভিতরে প্রবেশ করে এই custom.js-টাকে আমরা ওপেন করে নিই নোটপ্যাড প্লাস প্লাসে, ব্যাস চলে আসলো। এবার আমরা জানি যে আমাদের HTML এর স্ট্রাকচার আনার জন্য কি করতে হয়, HTML:5, এখানে আপনি লিখে দিন যে ক্লাস 09, ঠিক আছে? আর এবার এইখানটাতে আসার পরে আপনি সবার প্রথমে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দিন। তাই এখানটাতে দেখুন যে script:src ট্যাব প্রেস করুন। এবার এখানে কি করবেন, জেএস এর ভিতরে custom.js, তাই না? এটা লিখতে হবে। এবার লিঙ্ক হয়েছে কিনা প্রপারলি জানার জন্য এখানে জাস্ট একটা অ্যালার্ট মেসেজ প্রিন্ট করে নিন, যাতে আপনি কনফার্ম হয়ে যেতে পারেন যে হ্যাঁ এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা খুব ভালোভাবে লিঙ্ক হয়েছে, ঠিক আছে? তাই আমি এখানে লিখে রাখলাম, ধরুন জাভাস্ক্রিপ্ট, এটা লিখে রাখলাম, ঠিক আছে? সেভ করলাম। করার পরে আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি, রিফ্রেশে প্রেস করছি, অ্যালার্ট আসলো, তার মানে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কাজ করছে, তাই না? একদম। তো চলুন এবার আমাদের যে টপিকটা রয়েছে ভেরিয়েবল, সেটা শুরু করি। তো তার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই। তো যাওয়ার পরে দেখুন ভেরিয়েবল জিনিসটা কি হয়। দেখুন জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাদেরকে বিভিন্ন প্রয়োজনে অনেক রকমের ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ভ্যালু মানে কীরকম, যেরকম দেখুন আপনি যখন ফর্ম বানাবেন, HTML-এ যে ফর্মগুলো বানান না, এবার ফর্মের মধ্যে ডেটাগুলো কে দেয়, আপনি দেন না ইউজার দেয়? ইউজার দেয়। এবার ইউজারের ওখানে কি থাকে, ধরুন একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, আপনি HTML-এ খুব সুন্দর করে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছেন, যেখানে ইউজারের নাম নিয়েছেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম ধরুন নিয়েছেন, তার এজ, তার কোয়ালিফিকেশান সব কিছু নিয়েছেন। এবার এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ডেটা বা এক একটা তথ্য। এবার এই তথ্যগুলোকে জাভাস্ক্রিপ্টের মধ্যে না মাঝে মাঝে স্টোর করতে হয় বা স্টোর করে রাখতে হয় আপনার সুবিধার জন্য। তো এই যে কোনো একটা তথ্য বা কোনো একটা ডেটা বা কোনো একটা এমন একটা জিনিস যেটা আপনি কোনো এক জাভাস্ক্রিপ্টের মধ্যে স্টোর করে রাখতে চাইছেন বা সেভ করে রাখতে চাইছেন, তো সেই জন্য এই ভেরিয়েবল জিনিসটাকে ব্যবহার করা হয়। যেরকম তথ্য মানে কীরকম ধরনের, দেখুন আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। যেরকম ধরুন এখানটাতে রয়েছে অ্যালার্ট, আপনি এখানে আপনার নামটা প্রিন্ট করলেন, ধরুন এখানে ডবল কোটেশনের মধ্যে আমি আমার নামটা প্রিন্ট করলাম, একবার প্রিন্ট করলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে দেখা গেল আমাকে আবার এই সেম জিনিসটা, মানে আপনি এটা আপনার রিকোয়ারমেন্ট ধরে নিন যে আপনার নামটা একবার এখানে শো হবে, অ্যালার্ট লেখাটা ভুল ছিল,
তো আপনার নামটা একবার এখানে শো হবে, আবার কিছু লাইন পরে আবার এখানে শো হবে, ঠিক আছে। এবার এই মাঝখানে কি থাকবে, মাঝখানে ধরুন অন্যান্য জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে। এবার রাজদীপ একবার এখানে প্রিন্ট করতে হবে, আবার এই নামটাকে এখানে প্রিন্ট করতে হবে, আবার আপনাকে কিছুক্ষণ পরে আবার এখানে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখুন আমি তখন কপি পেস্ট করছি। মনে করুন যদি আমাকে এভাবে কোনো একটা কিছু লিখতে হতো, যে আমাকে এখানে আবার হাতে লিখতে হবে অ্যালার্ট, আমি নয় অ্যালার্টটাকে লিখে ফেললাম, তারপরে ডবল কোটেশনের মধ্যে আবার আমাকে এটা লিখতে হবে। তাহলে দেখুন সেম নামটা আমাকে কতবার করে খালি লিখেই যেতে হচ্ছে, তাই না। কিন্তু ভাবুন তো যদি এই নামটা আমি যে কোনো একটা জায়গাতে স্টোর করে রেখে দিতাম, ঠিক আছে, তাহলে আমার কতটা সুবিধা হতো। যেরকম আমি একটু আপনাদেরকে ভিজুয়ালি দেখাই, তাহলে আপনারা সব থেকে ভালোভাবে ভেরিয়েবলটাকে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ভিজুয়ালি দেখানোর জন্য চলুন আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, যার নাম হচ্ছে autodraw.com। তো দেখুন autodraw.com-এ যাওয়ার পরে দেখুন এখানে autodraw গুগলে লিখবেন, তারপরে এই ফার্স্ট ওয়েবসাইটটা ভিজিট করবেন autodraw। এখানে গেলাম, তো যাওয়ার পরে দেখুন এখানে স্টার্ট ড্রয়িং লেখা রয়েছে, তো আপনি এখানে স্টার্ট ড্রয়িং করুন। তাই দেখুন এখানে আপনার এমএস পেইন্টের মতোই একটা ইন্টারফেস আপনাকে দিয়েছে, কিন্তু এখানে আপনি এমএস পেইন্টের থেকেও একটু ফ্লেক্সিবলভাবে সব কিছু ড্র করতে পারেন আর কি, ঠিক আছে। তাই ওয়েবসাইটটার নাম মনে রাখবেন autodraw.com, এটা ইউজফুল কিছু কিছু ক্ষেত্রে। তো দেখুন এইখানে আমি যদি ভেরিয়েবলকে একটু ভিজুয়ালাইজেশন করি বা ভিজুয়ালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো মনে করুন যে এইটা হচ্ছেন আপনি, ঠিক আছে, এটা হচ্ছেন আপনি, আর এইখানে আরেকজন মানুষ আছে, ঠিক আছে, এটা একটা মানুষ। তো এর কাছে কিছু তথ্য আছে, ঠিক আছে, এর কাছে কিছু তথ্য আছে, যেরকম ও আপনাকে ওর নিজের স্কুলের নাম বললো, বা ও আপনাকে নিজস্ব কলেজের নাম বললো। এই ব্যক্তিটা আপনাকে বললো যে জানো তো আমার কলেজের নামটা হচ্ছে অমুক, ঠিক আছে। আপনি একটা কলেজের নাম মনে রেখেছেন, ঠিক আছে, বুঝতে পারলেন যে ওর কলেজের নাম হচ্ছে এইটা। এবার এইখানে যদি আপনাকে পরবর্তীকালে কেউ জিজ্ঞাসা করে আচ্ছা এর কলেজের নামটা কি বলো তো, তখন আপনি অনায়াসেই বলে দিতে পারবেন যে হ্যাঁ ওর কলেজের নামটা হচ্ছে অমুক, যেটা ও বলেছে, ঠিক আছে। এটার ধরে আপনি মনে রাখতে পারলেন। কিন্তু যদি এইখানটাতে অনেকগুলো পার্সন, যদি এখানটাতে আপনার ধরুন এখানে আরেকটা পার্সন আছে, সেও আপনাকে বললো যে জানো তো আমার কলেজের নাম হচ্ছে অমুক। এবার আরেকটা পার্সন আছে, সেও বলল যে আমারও একটা কলেজ আছে, আমার কলেজের নাম অমুক, ঠিক আছে। তো আরও অনেক এভাবে পার্সন রয়েছে, তো যারা আপনাকে ওদের নিজস্ব কলেজের নামগুলো বলে যাচ্ছে যে জানো তো আমি অমুক কলেজে পড়তাম, এও বলে গেল। এবার বলুন তো আপনার তো অ্যাট এ টাইম একটা কলেজের নাম ঠিক আছে মনে রাখার কথা, কিন্তু এই এতজন কোন কোন কলেজে পড়াশোনা করেন বা করতেন সেগুলো কি আপনার মনে রাখা সম্ভব একত্রে? সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না। তো এই কারণেই আপনি কি করলেন, আপনি একটা এখানে বুদ্ধি খাটালেন যে আমার এতগুলো কলেজের নামের মনে রাখার কোনো দরকারই নেই। আপনি কি করলেন, যেভাবে দেখুন আমরা যখন বাড়িতে কোনো জিনিসপত্র আনি তখন কি করি, আমরা সবার প্রথম সেটাকে গুছিয়ে রাখি, তাই না। কেন গুছিয়ে রাখি, যাতে আমরা কখনো ভুলে না যাই। যেরকম দেখুন আপনি একটা ধরুন বাজার থেকে একটা বুক কিনে আনলেন বা একটা বই কিনে আনলেন, একটা বাংলা বই বা গল্পের বই কিনে আনলেন। এবার আপনি কি সেটা যত্রতত্র রেখে দেন? না, আপনি সেটাকে কোথায় রেখে দেন, যেখানে আপনি ধরুন বইয়ের একটি টেবিল রয়েছে বা বইয়ের একটি রেক রয়েছে, যেখানটাতে আপনার বিভিন্ন রকমের বইগুলো আপনার সাজানো রয়েছে, আপনি কিন্তু সেখানে সাজিয়ে রেখে দেন। কেন সাজিয়ে ওভাবে রেখে দেন, কারণ আপনি জানেন আপনাকে যদি বলে যে আমাকে একটু গল্পের বইটা দে তোরে, তখন আপনি কি করবেন, যে আপনি জানেন যে এই বইটা নির্দিষ্ট কিন্তু ওই আপনার টেবিলের মধ্যে রয়েছে বা আপনি যেখানে গুছিয়ে রেখেছেন সেখানে রয়েছে। তাই আপনি অন্যান্য জায়গায় নিশ্চয়ই খুঁজবেন না, আপনি নিশ্চয়ই ধরুন বইটা খোঁজার জন্য আপনি নিশ্চয়ই অন্যর বাড়ি যাবেন না বা অন্য কোনো জায়গায় সার্চ করবেন না। আপনি তখন কি করবেন, আপনি জানেন যে আপনি আপনার বইটিকে আপনি ওই আলমারিতে রেখেছেন বা ওই টেবিলে রেখেছেন বা অমুক জায়গাতে রেখেছেন, আপনি সাথে সাথে ওখানে যাবেন, যাওয়ার পরে বইটা বের করে অমুক ব্যক্তিকে দিয়ে দেবেন, তাই না। এভাবেই তো আপনি গুছিয়ে রাখেন। ঠিক সেরকমভাবেই জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হলো একটা গুছিয়ে রাখার জায়গা, ঠিক আছে, যেখানে আপনি আপনাকে দেওয়া তথ্যগুলো গুছিয়ে রাখতে পারেন। ঠিক যেরকমভাবে আপনাকে যখন একটা বই দেওয়া হয় আপনি যেরকম সেই বইটাকে একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখেন, মনে করুন এই জাভাস্ক্রিপ্টের মধ্যেও আপনাকে বিভিন্ন রকম তথ্য দেওয়া হবে, আর সেই তথ্যগুলোকে আপনাকে বিভিন্ন জায়গাতে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। এইবার মনে করুন আচ্ছা আমরা কিছুক্ষণ সময়ের জন্য, ঠিক আছে, এটাকে আমি আগে কলেজের এক্সাম্পল দিয়েই দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে আবার বইয়ের এক্সাম্পলটা দিয়ে দেখাবো। যেরকম যখন এবার আপনি কী করলেন, আপনার তো সব কিছু মনে রাখা সম্ভব নয়, আপনি কি করলেন, আপনি একটা টেবিল রয়েছে বা একটা বক্স রয়েছে মনে করুন আপনার কাছে, আমি এটাকে বক্স হিসাবেই ধরলাম, ধরুন আপনার কাছে একটি বক্স আছে, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি এর কলেজের নামটা কি করলেন, আপনি এইখানে রেখে দিলেন। ও বলল যে আমি ধরুন কালনা কলেজে পড়ি, তো আপনি কি করলেন, আপনি এইখানটাতে লিখে দিলেন, এই বক্সটার মধ্যে এভাবে লিখে দিলেন কালনা,
আমি একটু ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিই, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর একটু বড় করে নিই, ব্যাস। আপনি এখানটাতে লিখলেন কালনা কলেজ, কালনা কলেজ, সাপোজ এখানটাতে আপনি লিখলেন কালনা কলেজ লিখলেন। এইবার এই যে কালনা কলেজ, এটা তো হচ্ছে আপনার এই যে কলেজটার নাম বলেছে সেটা আপনি এখানে লিখে দিলেন, ঠিক আছে। এইবার এই কলেজটা কার? এই ব্যক্তির না? তো মনে করুন এই ব্যক্তিটার নাম হচ্ছে আকাশ, ঠিক আছে, বা আপনি বলতে পারেন পার্সন 1 কলেজ, এভাবে, এটা পার্সন 1, পার্সন 2, পার্সন 3, পার্সন 4, এভাবে। তাহলে এইটা হচ্ছে আপনার ও যে কলেজটায় পড়ে সেটার নাম হচ্ছে কালনা কলেজ, কিন্তু এই কলেজটা কার? এই কলেজটা মানে এই কলেজটা কে পড়েন? এই কলেজটা পড়েন হচ্ছে এই যে পার্সন 1 পড়েন, তাই তো। তাই আপনি এর ঠিক নিচে এই বক্সটার একটা নাম লিখে দিন, ঠিক আছে। এই বক্সটার মধ্যে ভ্যালু হিসাবে কে রয়েছে? কালনা কলেজ, কিন্তু এই বক্সের একটা আপনি নাম দিয়ে দিন আপনার বোঝার জন্য। তাই এখানটাতে দিয়ে দিলাম আমি পার্সন _1 কলেজ, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এখানটায় দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি আপনার ইয়ে করে নিলাম, পার্সন 1 কলেজ, এটা লিখে রাখলাম, ঠিক আছে, বেশ। এইভাবে যখন ঠিক সেম ওয়েতে এ হচ্ছে পার্সন 2, এ হচ্ছে পার্সন 3, এ হচ্ছে পার্সন 4, এবার আপনি আর আপনার উপরে সমস্ত কোনো দায়িত্ব দিচ্ছেন না। আপনি কি করলেন? আপনি সবার জন্য একটা একটা করে বক্স তৈরি করে দিন। আমি এখানটাতে আরেকটা বক্স তৈরি করলাম, ঠিক আছে। এই বক্সের মধ্যে মনে করুন এটার নাম রয়েছে নবদ্বীপ কলেজ, তো আপনি এখানটাতে লিখে দিন নবদ্বীপ কলেজ, ঠিক আছে, এটা লিখে দিন। এবার এই কলেজটায় কে পড়তেও, এই কলেজটায় বা কে পড়ে? এই কলেজটা হচ্ছে পার্সন 2 পড়ে, তাই না। তাই এখানে আপনি বলে দিন যে এই যে বক্সটা আপনি তৈরি করলেন, এই বক্সের ভ্যালু হিসাবে রয়েছে নবদ্বীপ কলেজ, আর এই বক্সটা যে আপনি বানিয়েছেন সেটা কার জন্য বানিয়েছেন? এই পার্সন 2 এর যে কলেজটা আছে তার ভ্যালুটা যাতে ধরে রাখে সেই জন্য আপনি বক্সটা বানিয়েছেন। তাই এখানে আপনি লিখে দিন যে এই বক্সটার নাম বলতে পারেন যে আমি বক্সটার নাম লিখলাম পার্সন 2 কলেজ, ঠিক আছে, এটা আপনি লিখে দিন। এইবার দেখুন সব থেকে খুব একটা ইন্টারেস্টিং জায়গা দেখবেন, তো এরকমভাবে পার্সন 1, পার্সন 2, আর আমি আর নিচেরগুলো লিখলাম না, হ্যাঁ, নিচেরগুলো ঠিক সেম ওয়েতে হবে। যেরকম এটা হচ্ছে পার্সন 3, আপনি আবার একটা বক্স বানাবেন, ধরুন ওর হচ্ছে কৃষ্ণনগর কলেজ, তো ওটার বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হবে কৃষ্ণনগর কলেজ, আর ওই কলেজটার মধ্যে কে পড়ে সেটা হচ্ছে পার্সন 3, তাই আপনি নিচের দিকে লিখে দেবেন পার্সন 3, ঠিক আছে। বা বলতে পারেন এই বক্সটার নাম কি? এই বক্সটার নাম হচ্ছে পার্সন 1 কলেজ, যেই বক্সটার মধ্যে ভ্যালু হিসাবে কে রয়েছে? কালনা কলেজ, ঠিক আছে। এইবার এই বক্সটার নাম কি? এই বক্সটার নাম হচ্ছে পার্সন 2 কলেজ, যার মধ্যে ভ্যালু হিসাবে কে রয়েছে? নবদ্বীপ কলেজ, তাই না। এইবার দেখুন আপনাকে, এবার যদি এইখানে ধরুন একটা পার্সন আছে, এই যে এই লোকটা, বা এই বলতে পারেন, এই বলতে পারেন, আমি একটুখানি আবার একটুখানি এগুলোকে মুছে দিই, তাহলে সব থেকে ভালো আপনি বুঝতে পারবেন। আমি এই জিনিসটাকে আবার ড্র করব, হ্যাঁ, আবার ড্র করব, এটাকে মুছে দিলাম, ঠিক আছে। এবার আপনি তো সব বক্সে স্টোর করে রেখেছেন, এবার এটা হচ্ছে আপনি, আর এবার পার্সন 1 যে রয়েছে এ আপনাকে এবার জিজ্ঞাসা করছে, একটু কাছাকাছি রাখলাম, এটা হচ্ছে পার্সন 1। এবার পার্সন 1 আপনাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলুন তো, আমি আপনাকে কিন্তু আমার কলেজের নাম বলেছিলাম, বলুন তো আমার কলেজের নাম কি? তখন আপনি কি করলেন? আপনার তো আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, আপনার শুধুমাত্র এইটুকুনি মনে রয়েছে যে এইটাকে, এটা হচ্ছে আপনার পার্সন 1। তাই আপনি কি করলেন? আপনি শুধুমাত্র ওই বক্সটা দেখলেন যে এই পার্সন 1-এর জন্য আমি কোন বক্সটা তৈরি করেছিলাম, পার্সন 1 কলেজ। তাই আপনি কি করলেন? আপনি পার্সন 1 কলেজে বক্সটায় গেলেন, গিয়ে দেখতে পারলেন যে হ্যাঁ ওর পার্সন 1 বক্সের মধ্যে ভ্যালুটা কে রয়েছে? কালনা কলেজ। আপনি এখান থেকে ভ্যালুটা নিয়ে আপনি ওকে বলে দিলেন আপনি কালনা কলেজে পড়েন বা আপনি কালনা কলেজে পড়তেন, ঠিক আছে। কতটা সোজা হয়ে গেল দেখুন আপনার কাছে। এবার ধরুন এখানে আপনার পার্সন 2 এসেছে, মনে করুন এবার আপনার কাছে পার্সন 2 এসেছে, পার্সন 2 এসে আপনাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো তো যে আমি যে কলেজটায় পড়তাম তার নাম কি? তখন আপনি জানেন যে আমি তো অলরেডি পার্সন 2 এর জন্য একটা বক্স বানিয়ে রেখেছি, তাই আপনি সেই বক্সটাতে গেলেন, দেখতে পারলেন, এই যে বক্সের নামে যাবেন আপনি, হ্যাঁ, আপনি বক্সের নামে যাবেন, আর বক্সের নামে যখনই যাবেন তখন আপনি সেই বক্সের নামের মধ্যে কোন ভ্যালুটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। আর যখনই আপনি সেই ভ্যালুটা পেয়ে যাবেন আপনি এই পার্সন 2টাকে বলে দেবেন যে আপনি যে কলেজটায় পড়েন সেটার নাম হচ্ছে নবদ্বীপ কলেজ, তাই না? কতটা সুন্দর ওয়েতে আপনি সব কিছু ম্যানেজ করে রাখতে পারছেন বলুন তো। এবার এইটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, এই যে এই জিনিসটাকে বলা হয়, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। আমি এখানে জাস্ট এটাকে একটু আন্ডু করে দিলাম। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল মানেই আপনি ইমাজিন করতে পারেন যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল মানে হচ্ছে একটা বক্স,
ঠিক আছে। ভেরিয়েবলের নাম বলে না যে ভেরিয়েবল নেম মানে হচ্ছে এই যে এই বক্সের নামটাকে বলা হয় ভেরিয়েবলের নেম, এইটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর ভেরিয়েবল ভ্যালু কোনটা, এই যে নবদ্বীপ কলেজ হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ঠিক আছে, তো এটা আরও ভালোভাবে আমরা যখন এক্সাম্পল দেখব তখন বুঝতে পারবো। তো আপাতত এই ভেরিয়েবল জিনিসটা যখন আপনি ইমাজিন করবেন তখন এইভাবে ইমাজিন করবেন যে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, মানে আমি একটা বক্স তৈরি করছি, এক একটা বক্সের এক একটা নির্দিষ্ট নাম থাকে, যেরকম হচ্ছে পার্সন টু কলেজ, এটাকে বলা হয় ভেরিয়েবল নেম। আর এক একটা বক্সের মধ্যে একটা ভ্যালু থাকে, যেটা হচ্ছে ধরুন এখানে নবদ্বীপ কলেজ, যেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। ঠিক আছে, ভেরিয়েবল মানে আর কিছুই নয়, ভেরিয়েবল মানে কোনো একটা জিনিসকে আপনি খুব সুন্দরভাবে স্টোর করতে পারেন। ঠিক আছে, আর পরবর্তীকালে সেই স্টোর করা জিনিসটাকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এই নামের রেসপেক্টে, এটাই হচ্ছে ভেরিয়েবল, আর কিছু নয়। ঠিক আছে, আশা করি আপনারা এই ভেরিয়েবল জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারলেন এই বক্সের মাধ্যমে। তো দেখুন, ওই যে আমি একটা বইয়ের এক্সাম্পল দিয়েছিলাম না, আপাতত সেটা ড্র করি। দেখুন, আমরা এই ভিডিওটিকে খুব ভালোভাবে দেখি, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলুন বা জাভাস্ক্রিপ্টে বলুন, সবথেকে মেইন যে কনসেপ্ট সেটাই হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, তাই এটাকে আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, যেহেতু আপনারা সবাই বিগিনার্স, তাই আপনারা যত ভালোভাবে এই ভেরিয়েবল কনসেপ্টটা বুঝবেন তত বেশি করে আপনার ভালো। ঠিক আছে, তাই চলুন আমরা আরেকবার দেখি, আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাই দেখুন আমরা কাজ করি, আমরা এটাকে সব কিছুকে রিমুভ করে দিই, আমরা আবার নতুন করে করব। ঠিক আছে, তাই এটাকে ধরুন পুরোপুরিভাবে সিলেক্ট করে আমরা এটাকে রিমুভ করে দিলাম। এইবার আমি কি করলাম, ধরুন এ হচ্ছে একটি পার্সন, এই যে এ হচ্ছে একটি পার্সন, তো এটা হচ্ছেন আপনি। ঠিক আছে, আর এখানে ধরুন অনেকগুলো পার্সন রয়েছে, এখানে এ রয়েছে, এগুলো সব আপনার বন্ধু। ঠিক আছে, এটা হচ্ছে আপনার। তো এবার আপনাকে যখন দেখুন অ্যাকচুয়ালি কি হয় যে এটা হচ্ছেন আপনি। ঠিক আছে, আর এইটা বলতে পারেন একটা হচ্ছে, এটা এই জায়গাটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, এই যে আমি এটা লাইন ড্র করে দিই, তো আমি এটা লাইন ড্র করে দিলাম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে কি করে রাখবেন, এটা হচ্ছেন আপনি। আর এটা ভেবে নিন যে এগুলো হচ্ছে ইউজার ইনপুট, যে বললাম না যে ইউজার সবসময় ফর্মে এসে ডেটা দেবে। এবার ডেটাগুলো তো কাকে দিচ্ছে, ডেটাগুলো তো পাবেন আলটিমেটলি আপনি, যেহেতু আপনি প্রোগ্রাম করছেন। এবার আপনি ডেটাগুলো পাওয়ার পরে কিভাবে রাখবেন সেটা আপনার ডিপেন্ড করছে। ঠিক আছে, কিন্তু এটাকেই আমি একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সাম্পলে বলছি, সেই বইয়ের মাধ্যমে। ঠিক আছে, তো সেটাও আমি পরবর্তীকালে বলে দেবো। ধরুন এটা আপনার একটা বন্ধু, তো সে আপনাকে একটা গল্পের বই দিল। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, ধরুন এ আপনাকে একটা গল্পের বই দিয়েছে, আপনার এ নামক একটা বন্ধু আপনাকে একটা গল্পের বই দিল। এবার আপনি জাভাস্ক্রিপ্টে সেটা কি করে রাখবেন, আপনি যখনই ও একটা গল্পের বই দিল আপনি সাথে সাথে জাভাস্ক্রিপ্টের বক্স তৈরি করে নিন। একটা বক্স মানে হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এইবার আপনি একটা কাজ করতে পারেন, এই বক্সটার যে কোনো একটা নাম দিতে পারেন যেটা আপনার মনে রাখার মতো। যেরকম আপনি এভাবে বলতে পারেন যে ধরুন ওর নাম হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, বন্ধুটার নাম, তাই আপনি এখানে দিলেন এ। আমি ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দিই, ধরুন আপনি লিখলেন, আচ্ছা একটু বাড়িয়ে দিই, এ আন্ডারস্কোর, আচ্ছা এ আন্ডারস্কোর স্টোরি বুক। ঠিক আছে, এটাকে আরও ছোট করে দিই তাহলে সব থেকে সুবিধে হয়, আরও ছোট করে দিই 16। হ্যাঁ ঠিক আছে, এ স্টোরি বুক, আপনি বক্সটার নাম লিখলেন এ স্টোরি বুক। আর এখানে আপনি রাখলেন হচ্ছে বইটার নাম, অর্থাৎ কোন বইয়ের নামটা দিয়েছে বা কোন গল্পের বইটা আপনাকে দিয়েছে। আপনি এখানটাতে জাস্ট আপনি দিয়ে দিলেন বুক নেম, বা ধরুন বুক নেম 1, এটাই হচ্ছে গল্পের বইয়ের নাম। ঠিক আছে, যেরকম থাকে না, যেরকম আপনারা যে বিভিন্ন রকমের গল্পের বইগুলো পড়েন, সেই গল্পের বইগুলো যে নামগুলো হয় সেই নামটা আপনি এখানে দিলেন। আর এই গল্পের বইটা আপনাকে কে দিয়েছে, এই যে এ নামক একটা বন্ধু, তাই আমি এখানে লিখলাম এ আন্ডারস্কোর স্টোরি আন্ডারস্কোর বুক। অর্থাৎ এই বক্সটার আপনি নাম দিলাম এ স্টোরি বুক, যার মধ্যে ভ্যালু হিসাবে কে রয়েছে, বুক নেম 1 বা গল্পের বইয়ের নামটা। ঠিক আছে, এইবার যথারীতিভাবে আপনাকে এই বন্ধুটাও একটা গল্পের বই দিয়েছে। ঠিক আছে, এবার সেটা আপনি কি করলেন, এবার সেম ওয়েতে তার জন্য আপনি একটা বক্স তৈরি করলেন। ঠিক আছে, একটা বক্স তৈরি করলাম, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যে জাভাস্ক্রিপ্টে আপনি কিভাবে স্টোর করছেন, একটা বক্স তৈরি করলেন, এর নাম হচ্ছে ধরুন বি। তাই আপনি সেম ওয়েতে আপনি কি করবেন, আপনি এইখানটাতে লিখে দেবেন যে বি স্টোরি বুক, বি স্টোরি বুক। ঠিক আছে, বি স্টোরি বুক লিখলাম, এখানে যাওয়ার পরে এটাকে এখানটাতে, আচ্ছা স্টোরি বানানোটা একটু ভুল হয়ে গেছে, স্টোরি বুক। ঠিক আছে, লিখলাম, এখানটাতে আপনি লিখলেন এবার কি বই দিয়েছে আপনাকে, এখানে বুক নেম 2 দিয়ে দিন, এখানটাতে দিয়ে দিন বুক নেম
টু, যেভাবে খুশি দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তো এবার হয়ে যাওয়ার পরে এবার এও তো আপনাকে একটা বই দিয়েছে, তাই না? তাই এও আপনাকে একটা বই দিয়েছে যার নাম হচ্ছে, আপনি আবার একটা ড্র করুন, এখানে একটা বক্স। এটা আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টে রাখছেন, ঠিক আছে? যেই ভ্যালু দিক না কেন, যে যাই ভ্যালু দিক না কেন, আপনি জাভাস্ক্রিপ্টে রাখবেন কিভাবে? এই বক্সের মাধ্যমে। তাই সবার প্রথমে একটা বক্স তৈরি করলাম। এবার তারপরে কি করব? বক্সের একটা নাম দেব। বক্সের নাম দিলাম হচ্ছে সি স্টোরি বুক, ঠিক আছে? এবার এই বক্সটার মধ্যে আমি কি বই দিয়েছে সেটাও আমি লিখে দিই এখানে। বইটার নাম হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম বুক নেম 3, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখুন কতটা সুন্দরভাবে আপনি জিনিসগুলোকে জাভাস্ক্রিপ্টে সাজালেন। দেখুন ও একটা আমাকে গল্পের বই দিল, সেটাকে আমি একটা বক্সের মধ্যে রাখলাম, সেই বক্সটার নাম দিলাম আমি এ স্টোরি বুক, আর গল্পের বইটার নাম কি? এইটা। এবার যথারীতিভাবে আমার দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু যেভাবে বইগুলো দিয়েছে সেভাবে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে? এবার ঠিক সেম ওয়েতে কোনোদিন যদি এই বন্ধুটা এসে আমাকে আবার বলে যে আচ্ছা বলতো যে আমি তোকে যে গল্পের বইটা দিয়েছিলাম সেটার নাম কি, তখন আপনি কি করলেন? ও আপনাকে জিজ্ঞাসা করলো। বা ধরুন কখনো কোনো একটা সময় এই বন্ধুগুলো নয়, এইখানে আরেকটা বন্ধু, এই যে ধরুন এইখানে আমি মনে করলাম এখানে আরেকটা ড্র করে দিই, এইখানে আরেকটা বন্ধু রয়েছে, বন্ধুটা এসে আপনাকে বলল যে আচ্ছা এর নাম ধরুন এ, ঠিক আছে, আর এ হচ্ছে ডি। এবার ডি এসে বললো আপনাকে যে দেখ তো এ তোকে যে বইটা দিয়েছে সেটা আমাকে একটু দিবি, ঠিক আছে? তো এ কী করলো? আপনার কাছে চাইলো যে আমাকে এ যে বইটা দিয়েছে সেটা একটু দে না। তখন আপনি কি করলেন? আপনি এইখানটাতে গেলেন, এই যে এখানে জানেন যে এর হচ্ছে কোনটা, এই যে আপনি এই নামে এখানে রেখেছেন, এই নামের বক্সটার মধ্যে রয়েছে। তো আপনি এই নামের বক্সটায় গেলেন, ওই বক্সটার মধ্যে যেটা রয়েছে সেটা আপনি একে দিয়ে দিলেন, ঠিক আছে? কতটা ইজি হয়ে গেল না? একদম। তাই এই যে জিনিসটা আমি আপনাকে ড্র করে দেখালাম, এটা এবার রিয়েল লাইফে আপনি যখন একটা ফর্ম ডিজাইন করবেন, মনে করুন আপনি যে HTML এর ফর্ম ডিজাইন করেন সেখানটাতে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট থাকে, বা ধরুন একটা রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে যেখানে আপনি ইউজারের কাছ থেকে ওর ফার্স্ট নেম চাইছেন। এবার ফার্স্ট নেম হিসাবে ও যেটা দিল সেটা, আপনি তো প্রোগ্রামার, আপনি তো জাভাস্ক্রিপ্ট লিখছেন, আপনি কি করবেন? ওর ওই ডেটাটাকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবেন, ঠিক আছে? ওই ভেরিয়েবলের নাম ধরুন রাখলেন যে ফার্স্ট নেম, আর ভ্যালু হিসাবে কি থাকবে? যেটা ও দিয়েছে ওর ফার্স্ট নেম হিসাবে সেটা এখানে থাকবে, ঠিক আছে? এবার সেরকমভাবে ও ধরুন লাস্ট নেম দিল, ফাদার নেম দিল, সেগুলো সব আপনি এরকম একটা বক্স তৈরি করবেন। ধরুন ও লাস্ট নেম দিয়েছে, তো লাস্ট নেমের জন্য ওর আপনার বক্সের নামটা থাকবে লাস্ট আন্ডারস্কোর নেম, আর ভ্যালু হিসাবে আপনি কি দেবেন? ধরুন ও যে লাস্ট নেম যে ভ্যালুটা দিয়েছে সেটা আপনি বক্সের ভ্যালু হিসাবে রেখে দিলেন, ঠিক সেভাবে সব কিছু। এবার কখন আপনার এই কাজগুলো লাগবে, বা কখন আপনার এই যে আপনার বক্সগুলো লাগবে? পরবর্তীকালে আপনার কাজ করতে করতে যখন আপনার মনে হলো যে এই ইউজারটার যে ফার্স্ট নেম সেটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি তো অলরেডি ওর ফার্স্ট নেমটাকে আপনি একটা বক্সে স্টোর করে দিয়েছেন, তখন আপনি জাস্ট এই বক্সের নামটাকে কল করবেন, সাথে সাথে দেখবেন এই ইউজার যে ফার্স্ট নেমটা দিয়েছিল আর সেই ফার্স্ট নেমটা এই যে বক্সের মধ্যে ছিল সেই নামটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? ভেরিয়েবল এতটা সুবিধা দেয়। জাস্ট আপনি ডেটা সংগ্রহ বা তথ্য সংগ্রহ করুন, তথ্য সংগ্রহ করার পরে তথ্যগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিন। ভেরিয়েবল মানেই হচ্ছে একটা বক্স যার একটা নাম থাকবে আর সেই নামের রেসপেক্টে তার ভ্যালুটা থাকবে, ঠিক আছে? এবার পরবর্তীকালে আপনি তো একবার স্টোর করে দিয়েছেন, পরবর্তীকালে যখনই আপনার এই ভ্যালুটার প্রয়োজন হবে তখন আপনি এর শুধুমাত্র বক্সের নামটাকে কল করবেন, সাথে সাথে এই ভ্যালুটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? ভেরিয়েবল বোঝা খুবই 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 প্রয়োজন আপনাদের জন্য, ঠিক আছে? মনে রাখবেন এক ভেরিয়েবল আপনাকে কখনো ছাড়বে না, আপনি প্রতিটা পদে পদে এই ভেরিয়েবলকে নিয়েই যেতে হবে। তাই ভেরিয়েবল বোঝা আপনাদের জন্য খুব প্রয়োজন, যেহেতু আপনারা বিগিনার্স, তাই এই জিনিসটাকে আমি খুব বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে চাই। আশা করি আপনারা ভিজুয়ালি বুঝতে পারলেন যে একটা বক্স কি হয়, বক্সের নাম থাকে, বক্সের মধ্যে একটা ভ্যালু থাকা যায়, তাই তো? তো চলুন এইবার আমরা প্র্যাকটিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভেরিয়েবল জিনিসটাকে বুঝি। দেখুন এবার ভিজুয়ালি আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে তো? দেখুন জাভাস্ক্রিপ্টে আরও ইজি হয়ে যাবে জিনিসটা। চলুন, তো দেখুন এবার আমরা জাভাস্ক্রিপ্টে গেলাম। এবার দেখুন কিছুক্ষণ আগে যেটা আমি লিখলাম যে আপনি এরকম একটা অ্যালার্টের মধ্যে আপনার নামটা লিখেছেন, তারপরে ধরুন কিছু জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে, তারপরে আবার আপনাকে সেম জিনিসটা লিখতে হয়েছে, আবার জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে, আবার আপনাকে সেম জিনিসটা লিখতে হয়েছে, এরকমভাবে আপনার চললো। কিন্তু এর জায়গাটাতে এইটা হচ্ছে আপনার তথ্য, ঠিক আছে? দেখুন আপনি কাকে প্রিন্ট করাতে চাইছেন? আপনি সবসময় ইউজারকে দেখাতে চান কোনো একটা তথ্য, তাই না? তো এই মুহূর্তে এখানে তথ্য কোনটা বলুন তো? তথ্য হচ্ছে এইটা। এইবার এই তথ্যটাকে যদি আমি এইরকমভাবে একটা বক্সের মধ্যে সেভ করে রাখতাম তাহলে আমার কতটা সুবিধা হতো বলুন তো? আমাকে কি একই জিনিস বা একই লেখা কি বারবার বারবার এভাবে লিখতে হতো? না, হতো না কিন্তু। তাই দেখুন এই যে আমরা ওখানে বক্সটা তৈরি করলাম, ঠিক আছে? সবার প্রথমে আমরা জানি এখানে কি লিখতে হবে, ইউজ স্ট্রিক্ট, তাই না? এটা আপনি লিখে রাখবেন, ইউজ স্ট্রিক্ট সেমিকোলন,
এবার আমরা নিচে আসলাম, এর পরের লাইন থেকে সব কিছু হবে। সব থেকে উপরের যে লাইনটা থাকবে সেখানেই থাকবে আপনার ইউজ স্ট্রিক্ট, ঠিক আছে। এবার এইখানে আসলাম, দেখুন এই যে আমরা বললাম যে ভেরিয়েবল সেটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা কিভাবে জাভাস্ক্রিপ্টে লিখতে হয়, সেটার জন্য আপনাকে দেখুন আমরা সবার ফার্স্টে বক্সে যাই। বক্সে সবার প্রথমে কি করেছি, আমরা সবার ফার্স্টে একটা বক্সের নাম দিয়েছি, তাই তো। তো এটাকেই বলতে পারেন ভেরিয়েবলের নাম। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সবার প্রথমে, ঠিক আছে। বা বলতে পারেন জাভাস্ক্রিপ্টকে ফার্স্টে বলতে হয় যে আমি একটি ভেরিয়েবল তৈরি করতে চাই। তো সেটা বলার জন্য আপনি কিভাবে লিখবেন, সেটা বলার জন্য আপনি ফার্স্টে লিখবেন লেট, ঠিক আছে। লেট হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে বলতে পারেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু জিনিস আগে থেকে বলে দেওয়া রয়েছে, যে যখনই তুমি এভাবে লেট ব্যবহার করবে তার মানে হচ্ছে তুমি একটি ভেরিয়েবল তৈরি করতে চাও, ঠিক আছে। এগুলোকে কিওয়ার্ড বলে, এগুলো আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত জানবো। তো দেখুন ভেরিয়েবল তৈরি করতে গেলে সবার প্রথমে আপনাকে লিখতে হবে লেট, তারপরে স্পেস, এবার হচ্ছে ভেরিয়েবলের নাম। এবার ভেরিয়েবলের নাম মানে কোনটা, যেটা আমরা বলতাম না যে বক্সের নাম, সেটা। এবার ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম। দেখুন ভেরিয়েবলের নাম আপনি সেটাই দেবেন যে তথ্য আপনি স্টোর করতে চাইছেন, ঠিক আছে। এবার দেখুন আমি কোন তথ্যটা স্টোর করতে চাইছি, আমি চাইছি যে এই তথ্যটা যেটা আমি এভাবে লিখে গেছি সেই তথ্যটাই একটা ভেরিয়েবলের মধ্যে আমি সেভ করে রাখবো। তো দেখুন এইটা কি ধরনের তথ্য, এটা হচ্ছে একটা নাম, ঠিক আছে। তাই আপনি ভেরিয়েবলের নামটাও সেরকম অর্থে দেবেন বা সেভাবে দেবেন, যেরকম আপনি একটা নাম স্টোর করতে চাইছেন বা একটা নামকে ভেরিয়েবল হিসাবে স্টোর করতে চাইছেন। তাই আপনি এখানে লেট ভেরিয়েবল নেম হিসাবে দিয়ে দিন নেম, ঠিক আছে। এইবার এইটা কি হয়ে গেল, এইটা হয়ে গেল এই বক্সটা, এই বক্সের নামটা, ঠিক আছে। আমরা এইটা আপাতত তৈরি করলাম। এবার দেখুন আমরা অনেক রকমভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার বা তৈরি করা যায়, আমরা সব একটা একটা করে দেখব। তো আমি এখানে ফার্স্ট অফ অল কী করলাম, লেট নেম দিয়ে দিলাম, ব্যাস আমি এটুকুনি রেখে দিচ্ছি। তো দেখুন একটা স্টেটমেন্ট শেষ হয়ে যাওয়া মানে সেমিকোলন দিতে হয়, এখানে স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। এবার এখানে এই স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে, লেট নেম মানে আমি একটি ভেরিয়েবল তৈরি করতে চাই যার নাম হচ্ছে নেম। জাভাস্ক্রিপ্ট এটা বোঝে এর মাধ্যমে, ঠিক আছে। বা এটা বলতে পারেন যে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম যার নাম হচ্ছে নেম। বা আপনি যদি বক্সের অর্থে বলেন তাহলে সেটা আপনি বলবেন যে আমি একটা বক্স তৈরি করলাম যার নাম হচ্ছে কি নেম, ঠিক আছে একদম। এইবার দেখুন আমরা তো এখানে বক্সের মধ্যে একটা ভ্যালু দিয়েছি, তাই না। আমাকে এখানেও একটা বক্সের মধ্যে ভ্যালু দিতে হবে। এবার সেটা কিভাবে দেব, আমাদের তো বক্সটা রেডি হয়ে গেছে, আমাদের বক্সের নাম কি নেম। এবার নেমের মধ্যে আমাকে ভ্যালু রাখতে হবে যেভাবে ঠিক আমরা এখানে রেখেছিলাম। তো তার জন্য ঠিক নিচের লাইনে এসে এবার আপনি বলে দিন যে নেম নামক যে বক্সটা রয়েছে বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নেম নামক যে ভেরিয়েবলটা রয়েছে তার মধ্যে তুমি কাকে রাখো। ঠিক আমরা বক্সের মধ্যে কাকে রেখেছিলাম, দেখুন তো এই যে এটাকে রেখেছিলাম না ভ্যালুটাকে। তো এইখানে বক্সের মধ্যে কোনো কিছুকে রাখার জন্য আপনাকে প্রথমত বক্সের নামটা দিতে হয়, তারপরে একটা স্পেস দেবেন, ঠিক আছে। স্পেসটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ডিটি বা বলতে পারেন দেখতে ভালো লাগে, ঠিক আছে। আপনি নিচে পরবর্তীকালে বুঝতে পারবেন, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও ক্লাসই থাকবে যে কিভাবে কোড লিখলে বা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড লিখলে সুন্দর দেখতে লাগে বা কিছু। তো দেখুন আমি কি করলাম, আমি বক্সের নাম দিলাম, তারপরে দেব ইকুয়াল সাইন, ঠিক আছে। দেখবেন ব্যাকস্পেসের ঠিক বাঁদিকের একটা কি রয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল, অনেকে ইকুয়াল টু বলে, অনেকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, যেটা আমরা পরবর্তীকালে শিখব। তো আমি দিলাম নেম ইকুয়াল টু। এইবার আপনি কোন ভ্যালুটা এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে রাখতে চান বা নেম নামক বক্সের মধ্যে রাখতে চান। আমি চাইছি এই ভ্যালুটা থাকুক, তাই না। তাই আপনি একবারে পুরোটুকুকে এখান থেকে কাট করে নিন, কন্ট্রোল এক্স কাট করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপরে সেমিকোলন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কোনো কিছুর দরকার নেই, এখানে অনেকগুলো স্পেস দেওয়ার দরকার নেই, একটা স্পেস দিলেই হয়েছে। অর্থাৎ দেখুন ভেরিয়েবলের নাম, তারপরে একটা স্পেস, তারপরে ইকুয়াল টু, তারপরে আরেকটা স্পেস, তারপরে হচ্ছে সেই ভ্যালুটা যেটা আমি ভেরিয়েবলের মধ্যে দিতে চাইছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখুন এই পুরোটুকু আমার হচ্ছে বক্সের স্ট্রাকচার হয়ে গেল। প্রথমে আমি কি করলাম, আমি একটা বক্স তৈরি করলাম, তারপরে বক্সের একটা নাম দিলাম, কি বক্সের নামটা কি নেম। তারপরে দেখুন এই বক্সের মধ্যে আমি কোন ভ্যালুটাকে রাখতে চাইছি, এইটাকে। তাই দেখুন আমি এখানে দিয়ে দিলাম বক্সের নাম ইকুয়াল টু বক্সের মধ্যে যে ভ্যালুটা রাখতে চাইছি সেটা। এবার যদি আমি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের ভাষায় বলি, এখানে হলো লেট নেম মানে হচ্ছে আমি একটি ভেরিয়েবল তৈরি করলাম। এবার এই ভেরিয়েবলটার মধ্যে কোন ভ্যালুটা থাকবে তার জন্য দেখুন ভেরিয়েবলের নাম, তারপরে ইকুয়াল টু ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে বলা হয় ভেরিয়েবলের নাম, আর এইটাকে বলা হয় যেটা আপনি দিতে চাইছেন সেটা হয় ভেরিয়েবলের ভ্যালু। বুঝতে পেরেছেন।
এইবার দেখুন আমাদের কাজটা কত সহজ হয়ে গেল। এবার আমাকে এতবার রাজদীপ বা আপনার নাম লিখতেই হবে না, যেহেতু আপনি একটা বক্স তৈরি করে ফেলেছেন আর দেখুন একটা বক্সের নাম দিয়েছেন বা একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন, সেই ভেরিয়েবলের নামের মধ্যেই আপনার একটা ভ্যালুটা রয়েছে। এবার যত জায়গায় আপনি এই নামটাকে ব্যবহার করতে চান সেখানে এই রাজদীপ নামটা না লিখে শুধুমাত্র এই রাজদীপটা যেই ভেরিয়েবলের মধ্যে রয়েছে সেই ভেরিয়েবলটাকে এখানে লিখে দিন। যেরকম এই এখন কোন ভেরিয়েবলটার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে না, তাই আপনি এখান থেকে এটাকে কপি করুন আর এখানে এটাকে দিয়ে দিন। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। দেখুন এবার আমরা একবার রান করে দেখি, তাহলে দেখুন প্রথমটা কিন্তু রান হবে ভেরিয়েবলের মাধ্যমে, এই যে অ্যালার্টটা কল হবে এখানে কিন্তু ভেরিয়েবলের মাধ্যমে আসছে, তাই না ডেটাটা, আর বাদ বাকিগুলোতে দেখুন রাজদীপ সব লেখা রয়েছে। তাই দেখুন রান করলে এখানেও রাজদীপ দেখতে পারবেন, এগুলোতেও রাজদীপ দেখতে পারবেন। চলুন দেখি এটাকে যদি আমি এবার রান করি, আমাদের ক্লাসের এখানে কি যদি রান করি, দেখুন একবার আসলো, 2 3 4 5 6, দেখুন যতগুলো আছে ততগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেল। দেখেছেন, তার মানে কিন্তু এটা কিন্তু কাজ করলো, তাই না? এবার দেখুন আমাদের কতটা সুবিধা হয়ে গেল। এবার আমার আর এখানে এতবার করে লেখার দরকারই নেই। আপনি সমস্ত জায়গাতে, যত জায়গাতে আপনার এই রাজদীপের প্রয়োজন হবে বা রাজদীপ লেখাটার প্রয়োজন হবে, তত জায়গাতে আপনি কি দিয়ে দিন, এই ভেরিয়েবলের নামটাকে দিয়ে দিন। জাস্ট এটাকে মুছে দিন, ভেরিয়েবলের নাম দিয়ে দিন, এটাকে মুছে দিন, ভেরিয়েবলের নাম দিয়ে দিন, এটাকে মুছে দিন, ভেরিয়েবলের নাম দিয়ে দিন। দেখুন কতটা সহজ হয়ে গেল দেখুন। ঠিক আছে, আমি এটাকে জাস্ট সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সব জায়গাতে এখন ঠিক সেম জিনিসটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। দেখুন প্রিন্ট হলো তো, দেখেছেন? তার মানে কতটা সহজ হয়ে গেল আমাদের ভেরিয়েবলের মাধ্যমে জিনিসগুলোকে ম্যানেজ করা, তাই না? এটাই হচ্ছে ভেরিয়েবলের সবথেকে বড় গুণ, যে আপনি একবার আপনার কোনো একটা ডেটা আপনি এখানে রেখে দিন, তারপরে আপনার যত জায়গায় বা যতবার আপনার ওই ডেটাটার প্রয়োজন হবে আপনি শুধুমাত্র ভেরিয়েবলের নামটাকে কল করুন, অটোমেটিক্যালি ডেটাটা ওখানে পড়ে যাবে এরকম। এবার দেখুন আমরা এই নিচের এগুলোকে কেটে দিই। হ্যাঁ, আমরা শুধুমাত্র একটা অ্যালার্টই রাখি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার কিছুক্ষণ আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দিলাম, যে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে ভাবুন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি কি করবেন, যে এখন আমরা সেটা শিখবো না, আমরা পরবর্তীকালে এগুলো শিখবো। যে ধরুন একটা ফর্ম তৈরি করা রয়েছে HTML এ, যে এখানে একটা ধরুন ফর্ম রয়েছে, তো ফর্মের মধ্যে এভাবে আপনি তৈরি করেন না ফর্ম, জাস্ট আমি একটু লিখে দিই যে ফর্ম রয়েছে, ফর্ম, এখানটাতে রয়েছে ফর্ম। ঠিক আছে, ফর্মের মধ্যে ধরুন এখানটাতে আপনি দিয়ে দিয়েছেন ফার্স্ট নেম, এভাবে লিখেন তো আপনারা, না আপনারা জানেন যে ফর্ম কীভাবে তৈরি করতে হয়। আর এখানটাতে আপনি দিয়ে দিয়েছেন ধরুন ইনপুট কোলন টেক্সট। ঠিক আছে, এবার এখানটাতে নেম ইকুয়াল টু দিয়ে দিলেন ফার্স্ট নেম, এভাবে দিয়ে দিন ফার্স্ট হাইফেন নেম, বা আন্ডারস্কোর দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানটাতে ধরুন আইডিও দিয়ে দিলেন, তাই এবার আইডিও এখানটা দিয়ে দিলেন ফার্স্ট নেম। এটাকে সেভ করলাম, করার পরে আপনি যখন এখানে আসবেন রিফ্রেশে প্রেস করবে তখন আপনি এভাবে একটা ফার্স্ট নেম দেখতে পারবেন। দেখুন, আচ্ছা এক মিনিট, আমি এটাকে সেভ করে নিই জাভাস্ক্রিপ্টটাকে। হ্যাঁ, সেভ করলাম। এই মুহূর্তে আমি কোনো অ্যালার্ট চাইছি না, জাস্ট একটা অ্যালার্টই থাকবে। তো আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব। হ্যাঁ, তো দেখুন এই যে ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি একটা ডেটা দেন, তো যেরকম এখানটা আপনার নাম দিয়ে দেন এভাবে। ঠিক আছে, তো এই যে আপনি নামটা দিলেন, পরবর্তীকালে একটা সাবমিট বাটন থাকে, তো আপনি চান যে যখনই সাবমিটে কেউ ক্লিক করবে তখন এই যে নামটা ইউজার দিয়েছে সেই নামটাকে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চান। ঠিক আছে, তো তখন আপনি এই যে স্টোর করে রাখতে চান, তার মানেই হচ্ছে আপনি কি করতে হবে, আপনাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। ঠিক আছে, কোনো একটা কিছু জাভাস্ক্রিপ্টে স্টোর করে রাখার যখন আপনার পরিকল্পনা আসবে তখনই আপনাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো তথ্য হতে পারে বা যে কোনো ডেটা হতে পারে। যেরকম দেখুন এইখানে ইউজার কী ডেটা দেবে আপনি তো জানেন না, আপনি চান ও যেই ডেটাই দিক না কেন সেটা যাতে একটা ভেরিয়েবলের মধ্যে থাকে। ঠিক আছে, তো ফর দ্য মোমেন্ট আমি এগুলো পরে দেখাবো সব, যে কীভাবে একটা ফর্মের এলিমেন্ট থেকে কোনো একটা ডেটাকে নিয়ে একটা ভেরিয়েবলে স্টোর করতে হয়। তো মনে করুন আপনার কাছে একটা ডেটা রয়েছে, তো ডেটাটাকে আপনি স্টোর করবেন। তো স্টোর করার জন্য সবার ফার্স্টে আপনাকে ওই যে বক্স তৈরি করতে হবে, বক্সের নাম দিতে হবে, তার মধ্যে ডেটাটাকে রাখতে হবে। তো চলুন সেটা আমরা করে নিই, বা এবার আমরা করি। বক্সটা তো আপনি বুঝেই গেলেন, এবার থেকে আমি সবসময় ভেরিয়েবল বলবো। ঠিক আছে, তাই দেখুন ডেটা রাখার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবল তৈরি করার জন্য আপনাকে দিতে হবে লেট, একটা ভেরিয়েবলের নাম দিন। মনে করুন আমি এখানে দিলাম ফার্স্ট নেম, এভাবে দিলাম। ব্যাস, আমি জাভাস্ক্রিপ্টে বলে দিলাম যে আমি একটা ভেরিয়েবল তৈরি করেছি আর এটাকে নিয়ে আমি কাজ করতে চাই। ব্যাস, এটা বোঝায় লেট ফার্স্ট নেম, মানে বোঝায় আমি একটি ভেরিয়েবল তৈরি করলাম যে যার নাম হচ্ছে কি ফার্স্ট নেম। এবার ভেরিয়েবলটার মধ্যে কি ডেটা থাকবে বা কি স্টোর করে রাখতে চান সেটা আপনি নিচের লাইনে লিখুন, এখানে যে ফার্স্ট নেম অর্থাৎ বক্সটার নাম বা ভেরিয়েবলটার নাম লিখে দিন যে ফার্স্ট নেম, তারপরে বক্সটার নাম দিয়ে দিলাম বা ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম ইকুয়াল টু কোন ডেটাকে রাখতে চাই,
যে ডেটাটা ফর্ম থেকে এসে, আপাতত আমি ফর্ম থেকে কিভাবে আনতে হয় সেটা দেখাচ্ছি না, সেটা পরে দেখাবো। মনে করুন ফর্মের থেকে যে ডেটাটা এসছে সেটার মধ্যে লেখা ছিল আকাশ, তো আপনি এখানে কি লিখবেন, আকাশ। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখব যে এখানে এই আকাশ লেখাটা যেটা আমরা হাতে লিখে দিলাম সেটা এভাবে হাতে না লিখে একটা কোড আছে যার মাধ্যমে আপনি এই ফর্মের থেকে ও যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটাকে নিয়ে আপনি এখানে দিতে পারেন। এটা আমরা পরবর্তীকালে দেখব। তো আপাতত মনে করে নিন যে এই যে ফর্মের মধ্যে যে ডেটাটা দেওয়া হয়েছে সেখানটাতে আকাশ লেখা হয়েছে। ঠিক আছে, আকাশ লেখা হয়েছে, তার মানে কি এবার এখান থেকে ওই ডেটাটাই তো আপনি ফার্স্ট নেমে স্টোর করতে চাইছেন। ঠিক, আমি এভাবে রেখে দিলাম। তো বলুন তো এবার পরবর্তীকালে যদি আপনাকে এই ফার্স্ট নেমটাকে নিয়ে কাজ করতে হয়, ধরুন আপনি এখানে অ্যালার্ট করতে চাইছেন, অ্যালার্ট আপনি এখানটা কি করে দেবেন, আপনার যদি এখানে এই আকাশকে প্রয়োজন হয় আপনি কি এভাবে লিখে দেবেন আকাশ, এভাবে কি লিখবেন না, আমি তো অলরেডি এটাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, তাই না? তাই আমি এখন ভেরিয়েবলটাকেই দেখাবো, তাহলেই হবে। তাই আমি এখান থেকে কপি করলাম, এইখানে আসলাম, এসে এটাকে পেস্ট করে দিলাম। দেখুন, তার মানে বলুন তো প্রথমটার মধ্যে কি দেখাবে, ঠিক এই নামটা, আর দ্বিতীয়টার মধ্যে কি দেখাবে, ঠিক এই নামটা। ঠিক আছে, যেহেতু এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল নেম, তাই এই ভেরিয়েবল নেমের মধ্যে যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে সেগুলোই আমাকে এখানে দেখাবে। ঠিক আছে, সেভ করলাম, তাই এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন প্রথমে কি দেখাচ্ছে, রাজদীপ, তারপরে কি দেখালো, আকাশ, ওকে, তারপরে এটা দেখালো, তাই না? একদম। তো দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল তৈরি করতে হয়, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিতে হয়, আর সেই ভ্যালুটাকে পরবর্তীকালে ব্যবহার করার জন্য কিভাবে ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করতে পারি সেগুলো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। এবার দেখুন, এখন আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুব ভালোভাবে মনে রেখে দেবেন। হ্যাঁ, এগুলো জাস্ট খুব ভালোভাবে মনে রাখার জন্য, কিন্তু আপনারা অলরেডি ভেরিয়েবল কী হয়, কীভাবে ব্যবহার করতে হয় বুঝে গেছেন। এখন যেগুলো আলোচনা করব সেগুলো আপনাদের মনে রাখার বিষয়। তো চলুন দেখুন, এই যে আমরা ভেরিয়েবলটাকে যে তৈরি করলাম, দেখুন প্রথমে আমরা কি লিখেছি, লেট নেম। ঠিক আছে, এইটা জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে, কি বলা হয়, ভেরিয়েবল বা বলতে পারেন ডিক্লেয়ার করা। আমি এখানে লিখে দিলাম আপনার ডিক্লেয়ার। ঠিক আছে, তো এটাকে বলা হয় ডিক্লেয়ার করা, অর্থাৎ আপনি একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল তৈরি করলেন। ঠিক আছে, তৈরি করা বোঝায়। এবার এটাকে বলা হয় ডিফাইন করা, অর্থাৎ আপনার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটার মধ্যে কী ভ্যালু থাকবে সেটা আপনি এখানে ডিফাইন করছেন। ঠিক আছে, এটাকে বলা হয় ডিফাইন করা। তাই যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তখন আপনি এটা বুঝবেন যে লেট নেম এভাবে করতে হবে। আর যদি বলা হয় ডিফাইন হয়নি, তখন দেখবেন এই যে এখানটা এভাবে দিতে হবে। ঠিক আছে, ডিফাইন মানে ভ্যালুটাকে অ্যাসাইন করা, আর ডিক্লেয়ার মানে ভেরিয়েবলটাকে তৈরি করা। ঠিক আছে, এই যে এই দুখানা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। এবার আশা করি বুঝতে পেরে গেছেন যে ডিক্লেয়ার মানে কি আর ডিফাইন মানে কি। এবার এটাকে আমি জাস্ট রিমুভ করে দিই। অনেকে কি আছে, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের যে ডিক্লারেশন বা ডেফিনেশন বা এই জিনিসগুলোকে আরও অনেক উপায় করা যায়, অর্থাৎ একটি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল অনেক রকমভাবে তৈরি করা যায়। এমন নয় যে প্রথমে ডিক্লেয়ার করতে হবে তারপরেই ডিফাইন করতে হবে, এরকম নয়। তো এই জিনিসগুলোই আপনাদের মনে রাখতে হবে যে অনেক রকমভাবে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলকে তৈরি করা যায়। কারণ দেখুন আজকে আপনি এই ভেরিয়েবলগুলো নিজে তৈরি করছেন, কিন্তু এক এক সময় তো এমনও হতে পারে যে আপনাকে অন্যের তৈরি করা কোড বা অন্যের ভেরিয়েবলগুলোকে নিয়েও কাজ করতে হচ্ছে। এবার সে তো আপনার মতো এরকম রুল ফলো করতে নাও পারে, সে তো অনেক রকমভাবে ভেরিয়েবল তৈরি করতে পারে, তাই না? তাই আপনাদেরকে সেই সমস্ত জিনিসগুলো জেনে রাখা দরকার যে কত রকমভাবে ভেরিয়েবল তৈরি করা যায়। তো সেটা খুবই সোজা। তো চলুন দেখা যাক সেটা কীভাবে। মনে করুন, দেখুন আমরা এইগুলোকে সব রিমুভ করে দিই। হ্যাঁ, খুব সিম্পল রাখি যাতে আমরা বুঝতে পারি। দেখুন, আমরা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে প্রথমে আমরা ডিক্লেয়ার করব ভেরিয়েবলটাকে, তারপরে ডিফাইন করব, তাই না? এইভাবে যে লেট নেম ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে কি করলাম, নেম ইকুয়াল টু রাজদীপ, এটার মধ্যে আমরা ডিফাইন করলাম। এইটা ছাড়াও আরেক রকমভাবে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা যায়। কিভাবে, আমরা একই লাইনে ডিক্লেয়ারও করব ডিফাইনও করব, যাতে আমাদের দুটো লাইনের প্রয়োজন না হয়। সেটা কিভাবে, এইভাবে দেখুন লিখলাম যে লেট নেম। ঠিক আছে, আমরা কি করতাম, আগে এখানে সেমিকোলন দিয়ে দিতাম, না এখানে সেমিকোলন দেবো না, লেট নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিন রাজদীপ। দেখুন তো এটা আরও ইজি হয়ে গেল না? এখানে আমাকে দুটো লাইনে ভেঙে ভেঙে লিখতে হচ্ছে, তাই না? কিন্তু দেখুন এখানে আমার একটা লাইনে হয়ে গেল, তাই না? একদম। এইবার এইটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়, কিন্তু মাঝে মাঝে এই জিনিসটাকেও ব্যবহার করা হয়। এবার এইটা কখন ব্যবহার করা হয়, এইটা কখন ব্যবহার করা হয় বলুন তো, বলে দিই, মনে রাখবেন। দেখুন, এই মুহূর্তে আমি জানি যে নেমের মধ্যে এই ভ্যালুটাই বসবে, তাই দেখুন আমি সাথে সাথে ডিক্লেয়ারও করেছি ডিফাইনও করেছি। কিন্তু আপনার যদি এরকম অনেক সময় হবে যে আপনি জানেন না যে এই ভেরিয়েবলটার মধ্যে কোন ভ্যালুটা আসতে পারে বা কোন ভ্যালুটা বসবে,
তখন আপনি কি করলেন, আপনি জাস্ট এটাকে ডিক্লেয়ার করে রেখে দিলেন। এবার যেই মুহূর্তে আপনার ভ্যালু বসানোর প্রয়োজন হবে তখন আপনি শুধুমাত্র, এটাকে যে কোনো জায়গায় করা যায়, এমন নয় কিন্তু যে ভেরিয়েবলের নাম লিখলেন তারপরেই এটাকে লিখতে হবে, না এরকম নয়। মানে আপনার হয়তো মনে হতেই পারে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাথে সাথেই হয়তো ডিফাইন করতে হবে, না, একবার ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো জায়গাতে ভেরিয়েবলটাকে ডিফাইন করতে পারেন। কেমন, যেরকম দেখুন আমি এখানে ডিক্লেয়ার করেছি, এরকম অবশ্যই সময় আসবে বা আপনি যখন কোড করবেন তখন আসবে যে ভেরিয়েবলটা একবার ডিক্লেয়ার করে নিয়েছেন, এবার ডিফাইনটা আপনাকে অনেক পরে গিয়ে করতে হবে। কেন ডিফাইনটা পরে গিয়ে করতে হবে? কারণ আপনি জানেন না যে এর মধ্যে কী ভ্যালু আসতে চলেছে। ঠিক আছে, আপনি মনে করুন ওই যে বললাম না যে অনেক সময় ভ্যালুগুলো ফর্মেট ডেটা থেকে নিতে হয়, বা তখন কি হবে, ধরুন আমি এখানে লিখে দিলাম যে এই ভ্যালুটা ফর্ম থেকে আসছে, এইভাবে লিখে দিলাম। তার মানে কি, এইখানে কি ভ্যালুটা আসবে সেটা আপনি জানেন না, তাই এই সমস্ত ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এবার যেই মুহূর্তে আমি দেখব যে না আমার এখন সময় এসেছে এই ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু দেওয়ার, তখন আমি এটাকে এভাবে লিখে দেবো বা এইভাবে ডিফাইন করব। ঠিক আছে, আর এইগুলো কখন ব্যবহার করব, আমি কন্ট্রোল জেড করে আবার আগের জায়গাতে নিয়ে চলে গেলাম। এইভাবে কখন করব, যখন আমরা জানি যে এই ভেরিয়েবলটার মধ্যে এই ভ্যালুটাই হবে, তখন আমরা সাথে সাথে এইভাবে করে দেবো যে লেট নেম ইকুয়াল টু রাজদীপ, এভাবে করে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাই দেখুন এটা হচ্ছে একরকমভাবে ভেরিয়েবল তৈরি করা যায়, এটা হচ্ছে আরেক রকমভাবে তৈরি করা যায়, দুটোই কিন্তু একই কোনো রকম পার্থক্য নেই। আপনি এটাকে দুটো লাইনে লিখেছেন, অনেকে এটাকে সেম লাইনে লেখে। ঠিক আছে, তো এরকমভাবে দেখুন আমি যদি এরকম করি যে লেট সাপোজ লেট কলেজ ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম যে কালনা কলেজ। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে দিলাম। দেখুন নিচে নিচে খুব সুন্দরভাবে আসছে, তাই না? এইভাবে আমি তৈরি করতে পারি। আর এটাই যদি আমাকে আবার এখানে করতে হতো, দেখুন কতটা লাইন লিখতে হতো। দেখুন এখানে লেট কলেজ লিখতে হতো সবার প্রথমে, যে আমি কলেজ বলে একটা ভেরিয়েবল তৈরি করতে চাই, তারপরে আমাকে বলতে হতো এই ভেরিয়েবলটার মধ্যে আমি কী ভ্যালু রাখতে চাই সেটা আমাকে বলতে হতো, তখন এখানে লিখতে হতো ডবল কোটেশনের মধ্যে কালনা কলেজ। ঠিক আছে, এভাবে লিখতে হতো। তাহলে দেখুন এখানে যেটা আমার দুটো লাইনে হচ্ছে সেটা আমার এখানে একটা লাইনে হয়ে যাচ্ছে, তাহলে কেন আমি দুটো লাইন লিখতে যাব? ঠিক আছে, তাই এটা আপনার উপরে যে আপনি কীভাবে ভেরিয়েবলটা তৈরি করতে চান। অনেকে এইভাবে, মানে সব থেকে বেশিরভাগ এভাবে তৈরি করে। আরও অনেক নিয়ম আছে বা আরও অনেক রুলস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমি আপাতত রিমুভ করে দিলাম। ঠিক আছে, ব্যাস। এবার দেখুন অনেকে কি হয় যে এইভাবে দুটো লাইনে না লিখে অনেকে এই দুখানা জিনিসকে সেম লাইনে আনতে চান। ঠিক আছে, যে আমি এইটাকে আর এইটাকে একই লাইনে আনতে চাই, মানে দুটো লাইনে না লিখে। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এইভাবে লিখতে হবে যে লেট নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে ফার্স্টে প্রথম ভেরিয়েবলটাকে আপনি দিয়ে দিলেন, তৈরি করে ফেললেন। এবার আমরা কি করতাম, এখানে সেমিকোলন দিতাম, তাই তো? না, এখানে সেমিকোলন দিতে হবে না, এবার একটা কমা দিয়ে দিন। কমা দেওয়ার পরে আপনি এবার এইটাকে লিখুন এখানে। এবার এটাকে যদি আমি এখানে লিখতে যাই তাহলে কি আবার আমাকে লেট লিখতে হবে? না, এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি যেহেতু একবার লেট লিখে ফেলেছেন, আর যেহেতু আপনি পরবর্তীকালে সমস্ত ভেরিয়েবলগুলোকে একই লাইনে ডিক্লেয়ার বা ডিফাইন করতে চাইছেন, তাই দেখুন আপনি কি করবেন, আপনি একটা কমা দিয়ে দেবেন। ঠিক আছে, কমা মানে বোঝায় ঠিক যে আমি এই লাইনের মধ্যে আরও অনেক ভেরিয়েবল রাখতে চাই। আপনি একবার লেট লিখলেন, যদি আপনি এখানে সেমিকোলন দিয়ে দেন তাহলে কি বোঝায় যে স্টেটমেন্টটা কিন্তু শেষ, এরপরে আমি আর কিছু লিখতে পারবো না। কিন্তু যদি আপনি এখানে একটা কমা দিয়ে দেন তখন জাভাস্ক্রিপ্ট বুঝবে যে ও আচ্ছা আপনি এখানে আরও অনেক ভেরিয়েবল রাখতে চান বা আরও অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে চান, তাই আপনি এখানে কমা দিলেন। আপনাকে এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করার জন্য এখানে আবার লেট দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি এখানে একবারই লেট দিয়েছেন। তাই আপনি কি করবেন, আপনি এখানটাতে জাস্ট লিখে দেবেন কলেজ। ঠিক আছে, কলেজ লিখলেন ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি এখানটাতে লিখে দিলেন কালনা কলেজ। ঠিক আছে, এটা লিখে দিলেন, ব্যাস। এবার যদি আপনি আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চান তাহলে কি করতে হবে, তাহলে কি আপনি সেমিকোলন দেবেন না কমা দেবেন? অবশ্যই কমা দেবেন। এবার এখানটাতে আপনি লিখে দিলেন ধরুন বুক নেম। ঠিক আছে, বুক নেম এটা লিখলেন, লেখার পরে আবার সেম ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এখানটাতে লিখে দিলাম মাই বুক। ঠিক আছে, ধরুন এবার আপনার ভেরিয়েবল ডিক্লারেশন করা শেষ, আপনি সমস্ত ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে ফেলেছেন বা ডিক্লেয়ার প্লাস ডিফাইন দুটোই করে ফেলেছেন এখানে। তো তখন আপনি কী করবেন, লাস্টে সেমিকোলন দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন এবার কত রকমের ভেরিয়েশন হলো দেখুন একটুখানি। আমি একটু স্পেসিং ক্রিয়েট করে দিই।
এটা হচ্ছে আমাদের প্রথম তৈরি করা ভেরিয়েবল ছিল, যে কীভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। আমরা এক রকমের নিয়ম দেখলাম, তারপরে দেখলাম এই নিয়মটা, এবার তারপরে দেখলাম হচ্ছে এই নিয়মটা, যে একই লাইনের মধ্যে শর্টকাটে কীভাবে করে। আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ অনেকেই আছে যারা ভেরিয়েবল এইভাবে তৈরি করে কাজ করেন, অনেকেই আছে এইভাবে তৈরি করে কাজ করেন, অনেকেই আছে এইভাবে তৈরি করে কাজ করেন। তাই আপনাদের সমস্ত রকমের জিনিসগুলো জেনে থাকা দরকার বা জানা থাকা দরকার। কিন্তু দেখুন, এইটার থেকে সব থেকে বেশি রিডেবল কোনটা মনে হচ্ছে, এইটা না এইটা, কোনটা বেশি রিডেবল? অবশ্যই এইটা বেশি রিডেবল। দেখুন আপনি এখানে খুব সুন্দরভাবে এক একটা লাইনে লাইনে লিখেছেন, আপনি দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল নেম, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এটা হচ্ছে তার ভ্যালু। হোয়ারাস এখানে যখন আপনি দেখছেন তখন আপনাকে একটু হার্ড মনে হচ্ছে। দেখুন আপনাকে অনেকটা দেখে তারপরে বুঝে তারপরে অনেক কিছু করতে হচ্ছে, যে আচ্ছা এটা ভেরিয়েবল নেম, এটা ভ্যালু, এটা ভেরিয়েবল নেম, এটা ভ্যালু। তাই সবসময় আমি রেকমেন্ড করবো আপনারা এই ফরম্যাটটা ব্যবহার করবেন, ঠিক আছে? এটা সব থেকে ইউজফুল ফরম্যাট আর সব থেকে রিডেবল ফরম্যাট। দেখুন এটার থেকে সব থেকে বেশি রিডেবল এটাকে মনে হচ্ছে, তাই না? একদম আপনারা এটাকে করবেন। তাই আমরা কি করব, আমরা এইটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে এর উপরে নিয়ে যাই, এখানে এটাকে রেখে দিলাম, ঠিক আছে? তাই একই লাইনে বিভিন্ন ভেরিয়েবলগুলোকে কীভাবে লিখতে হয় আশা করি আপনারা দেখতে পারলেন, ঠিক আছে? আর আমরা কোনটাকে নিয়ে কাজ করব, আমরা এটাকে নিয়ে কাজ করবো এইভাবে, ঠিক আছে? তো আরেকটা ইয়েতেও করি, আপাতত এটাকে নিচের লাইনে নিয়ে যাই, এটাকে অনেক ভেরিয়েন্ট আছে, এটাকে দেখাই। আমি এইভাবে পেস্ট করলাম, ঠিক আছে? অনেকে কি করেন, এই সেম লাইনে তো রাখেন, কারণ দেখুন কমা কমা দিয়ে একটা লাইনে হয়ে যাচ্ছে। অনেকে কি করে, এই কমার পরে পরে একটা করে এন্টার দিয়ে দেয় এইভাবে, এখানে একটা এন্টার দিল, আবার এই কমার পরে একটা এন্টার দিল, এইভাবে, ঠিক আছে? এটা কিন্তু ওই একটা লাইনেরই ফরম্যাট আরেক রকমের। যেরকম আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, দেখুন আমি এটাকে যদি কপি করি, কপি করে পেস্ট করলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমাদের সেম লাইনে ছিল তো। অনেকে কি করে, এই প্রতিটা কমার পরে পরে সেম লাইনেই কিন্তু সেম লাইনেরই জিনিসটাকে ওরা কি করে, কমার পরে এক একটা করে এন্টার দিয়ে দেয়, এই কমার পরে এন্টার, এই কমার পরে এন্টার, যাতে দেখতে সুবিধা হয়। দেখুন এইভাবে, কিন্তু এটাও সেম। দেখুন ওরা একই লাইনে লিখেছে, এটাও যেরকম এটাও সেরকম, শুধুমাত্র এখানে কমার পরে এন্টার ছিল না, এখানে কমার পরে এন্টার ছিল, এখানে কমার পরে এন্টার রয়েছে, বাদবাকি জিনিসটা কিন্তু সেম। কিন্তু এই দুটোর থেকেও সব থেকে বেশি রিডেবিলিটি কিন্তু এটার বেশি, ঠিক আছে? আবার অনেকে কি করে, সেম ওয়েতে দেখুন অনেকে এভাবে করে, এটাকে কপি করলাম, মানে বলতে পারেন এইটারই অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি করে, এই ওয়ান লাইনেরই অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি করে। যেরকম ওয়ান লাইনের একটা ভেরিয়েন্ট দেখলেন এইটা, সেরকম ওয়ান লাইনের আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে এইটা, যে ওরা কি করে, এইটুকু লেখার পরে কমাটাকে আবার নিচের লাইন থেকে এভাবে দেয়, এই যে কমার আগে এন্টার প্রেস করে এইভাবে। অনেকে ভেরিয়েবল এইভাবে ডিক্লেয়ার করে, ঠিক আছে? তাই এটাকে যদি আপনি হাতে লিখতেন তখন আপনি কিভাবে লিখতেন, এই যে এভাবে। আমি আবার এখানে হাতে লিখলাম var নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমার নাম লিখে দিলাম, তারপরে এখানে কমা না দিয়ে নিচের লাইনে গিয়ে একটা কমা দেয়, তারপরে একটা স্পেস, তারপরে ধরুন এইভাবে লিখে কলেজ ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে এভাবে লিখে যে কালনা কলেজ, ঠিক আছে? এবার এখানে কমা না দিয়ে নিচের লাইনে কমা দেয়, তার ভেরিয়েন্ট। মানে এইভাবে ওরা নিজেরা নিজেরা করে। অ্যাকচুয়ালি কীভাবে করে, অ্যাকচুয়ালি হয় হচ্ছে এই এক লাইনে লেখার পরে আপনি এখানে এন্টার দিয়ে জিনিসটাকে করবেন, না এটাকে এন্টার দিয়ে জিনিসটাকে করবেন। যদি আপনি এক লাইনে লেখার পরে এখানে এন্টার দিয়ে করেন তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, আর যদি কমার আগে এন্টার দেন তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, ঠিক আছে? এই সেম ওয়েতে, মানে এইভাবেই অনেকে জিনিসটাকে করে বা করতে পছন্দ করে। তো দেখুন আশা করি বুঝতে পেরেছেন সব থেকে ব্যবহৃত যে ফরম্যাট সেটা হচ্ছে এইটা। কারণ দেখুন সব থেকে বেশি যেগুলো আমরা দেখলাম যে এভাবে ডিক্লেয়ার করা যায়, এভাবে ডিক্লেয়ার করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, সব থেকে বেশি রিডেবিলিটি এটাতে আসে। তাই আপনারা যে কোনো ফরম্যাট ইউজ করতে পারেন, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন, এটাকে ইউজ করতে পারেন, বাট এই একই লাইনে করাটাকে আমি অত বেশি রেকমেন্ড করবো না, ঠিক আছে? তাই আপনারা যেটাকে করতে পারেন। অবশ্যই মাঝে মাঝে দেখবেন আপনাদেরকে শুধুমাত্র ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে রাখতে হচ্ছে, ডিফাইনটাকে পরে করতে হচ্ছে। এটা আপনারা পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে পারবেন, এটাও আসতে পারে। তাই এই দু ধরনের ফরম্যাটটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। আপনারা চাইলে এগুলোও করতে পারেন, প্লাস এগুলো পরবর্তীকালে অন্যান্যদের কোডেও আপনারা দেখতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাই আশা করি কীভাবে ভেরিয়েবলের ফরম্যাটগুলো হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখনও আরও অনেক কিছু ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস আছে, তাই খুব মনোযোগ সহকারে দেখুন। এখনও অনেক কিছু আপনারা শিখতে প্লাস জানতে পারবেন ভেরিয়েবল সম্পর্কে, ঠিক আছে? তো দেখুন এটা আমি জাস্ট মুছে দিচ্ছি, হ্যাঁ? এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা মনে রাখতে পারবেন, ঠিক আছে? এগুলোকে আমি সব মুছে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনো একটা টপিক, ঠিক আছে? আমি এভাবে মুছে দিলাম, ঠিক আছে? একদম। তো দেখুন আগে, ঠিক আছে, এখন তো ধরুন ES6 চলছে, তো আগের যদি আপনি কোনো জাভাস্ক্রিপ্টের কোড দেখেন তো দেখবেন এই যে ভেরিয়েবলটা আমরা এখন এভাবে ডিক্লেয়ার করছি, এটাকে অন্য আরেকটা উপায়েও ডিক্লেয়ার করা যায়। যেরকম আপনি এখানটাতে কি লিখেছেন, লেট নেম ইকুয়াল টু রাজদীপ আর লেট কলেজ ইকুয়াল টু কালনা কলেজ। জাস্ট আগেকার দিনে সবাই কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বলুন তো, জাস্ট লেটের জায়গায় ওরা var লিখতো, যে var নেম ইকুয়াল টু
ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমার নাম, ঠিক আছে, এখানটাতে var কলেজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেবো আমরা কালনা কলেজ, ঠিক আছে। এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হতো। কারণ আপনি যদি অন্যান্য কোডও দেখবেন বা অন্যান্যদের কোড দেখবেন বা অন্যান্য টিউটোরিয়াল দেখবেন সেখানে var দিয়ে আপনার ভেরিয়েবল ডিক্লেরেশন করা হয়। হ্যাঁ, দুভাবেই করা যায়, তবে মডার্ন ওয়েতে আমরা লেট দিয়ে করব। আর এর একটা পার্থক্যও রয়েছে, এই var কেন ব্যবহার করব আর লেট কেন ব্যবহার করব, এর একটা পার্থক্য রয়েছে। এটা আমি পরবর্তীকালে আপনাদেরকে বলবো যে কেন আমরা এখন লেট ইউজ করছি আর কেন আমরা var ব্যবহার করব না। এটা পরবর্তীকালে আমরা আরেকটা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এটা মনে রাখবেন যে আপনি এইভাবেও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এভাবেও করতে পারেন, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই লেট দিয়ে করব, ঠিক আছে। তাই এটা আপনাদের মনে রাখা জরুরি, যে কারণে অনেক জায়গাতেই আপনারা হয়তো দেখবেন যে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে, তাই তখন হয়তো মনে রাখতে পারে যে না, আমরা তো জানি যে ভেরিয়েবল ডিক্লেয়ার সবসময় লেট দিয়ে করতে হয়, তাই varটা আবার কোথা থেকে আসলো, যে না, varটা হচ্ছে vaরের মাধ্যমে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, আবার লেটের মাধ্যমেও পারেন, ঠিক আছে। আমরা করব লেটের মাধ্যমে, কিন্তু অনেক জায়গাতে আপনারা দেখবেন যে var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা রয়েছে, ঠিক আছে। একদম, আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এবার দেখুন, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে এই পার্সনটা আপনাকে একটা বই দিয়েছিল, সেই বইটার জন্য আপনি একটা বক্স তৈরি করেছিলেন বা একটা ভেরিয়েবল তৈরি করেছিলেন, সেই ভেরিয়েবলটার একটা নাম দিয়েছিলেন, আর ও যে গল্পের বইটা দিয়েছিল সেটা আপনি সেখানে দিয়ে দিয়েছিলেন তার ভ্যালু হিসাবে, ঠিক আছে। এবার পরবর্তীকালে যদি আপনার এই সেম পার্সনটা যদি আপনাকে আরেকটা বই দেয়, ঠিক আছে, আরেকটা বই দেয়, ধরুন ও আপনাকে আরেকটা বই দিল, তো এবার সেই বইটাকেও আপনাকে রাখতে হবে, ঠিক আছে। এবার আপনার কন্ডিশন হচ্ছে আপনি ওই বইটা রাখার জন্য আপনি অন্য কোনো বক্স তৈরি করতে পারবেন না, যেহেতু ওর নামে একটি অলরেডি বক্স তৈরি করা রয়েছে। এবার আপনি চাইবেন ওর নির্দিষ্ট বক্সের মধ্যেই এই বইটা থাকুক, যে বইটা ও এখন আমাকে দিচ্ছে। তাই তখন আপনি কি করলেন, আপনি হয়তো এই বইটাকে আবার এই বক্সের মধ্যেই রাখতে চাইবেন, ঠিক আছে। চাই ও যে নতুন বইটা দিল, ওর নতুন বইটা আপনি ওর নির্দিষ্ট বক্সের মধ্যে রাখবেন। এবার যেই মুহূর্তে আপনি এই বক্সের মধ্যে আপনি ওর নতুন বইটা রাখতে যাবেন, তখন কিন্তু আর পুরনো বইয়ের ভ্যালুটা আর থাকবে না, ঠিক আছে। যেরকম ধরুন ও এখন দিল একটা নতুন বই, এবার ও তো অলরেডি আগে একটা বই দিয়ে রেখেছিল যেটা আমার এখানে ছিল। এবার যখন আপনি ওর নতুন দেওয়া বইটাকে এখানে স্টোর করতে যাবেন, তখন দেখবেন যে এইটা আর থাকবে না, তখন কে থাকবে, তখন আপনার ওই নতুন দেওয়া বইটা থাকবে। এখানে দিলাম নিউ বুক 1, নিউ বুক 1, ঠিক আছে। তাই একটা বক্সের মধ্যে আপনি কখনো একসঙ্গে অনেকগুলো ভ্যালুকে রাখতে পারবেন না, একটা বক্সের মধ্যে আপনি অ্যাট এ টাইম একটা ভ্যালুকেই রাখতে পারবেন। যদি এরকম হয় যে বক্সের মধ্যে অলরেডি একটা ভ্যালু রয়েছে, তা সত্ত্বেও যদি আপনি একটা নতুন ভ্যালু বক্সের মধ্যে দিতে চান, তাহলে কি হবে, পুরনো ভ্যালুটা মুছে গিয়ে নতুন ভ্যালুটাই থাকবে। তাই ধরুন এবার যদি আপনাকে কেউ বলুন তো যে এ স্টোরি বুক বলে ভেরিয়েবলটার মধ্যে এখন কোন ভ্যালু রয়েছে, তখন কিন্তু আপনি পাবেন নিউ বুক 1, তখন কিন্তু আপনার ওই পুরনো বইটা থাকবে না যেটা ছিল বুক নেম 1, ওটা কিন্তু আর থাকবে না। এখন আপনি কোনটা পাবেন, এইটা। এবার এগুলোর ক্ষেত্রেও ঠিক তাই, ধরুন এই বন্ধুটা আপনাকে আরেকটা নতুন বই দিল, সেই নতুন বইটা আপনি কি করলেন, যেহেতু এই বন্ধুটার নামে অলরেডি একটা ভেরিয়েবল আপনি তৈরি করে রেখেছেন, এই বন্ধুটার দেওয়া নতুন বইটাকে আপনি ওই বক্সের মধ্যেই রাখতে গেলেন। তো তার ধরুন কি হবে, তার ধরুন পুরনো বইটা যেটা ছিল সেটা মুছে যাবে, আর নতুন যে বইটা ছিল নিউ বুক 2 সেটা চলে আসবে, নিউ বুক 2 এইটা। তাই ধরুন পরবর্তীকালে যদি আপনি এটা চান যে বি স্টোরি বুক, এই ভেরিয়েবলটার মাধ্যমে আপনি কোন ভ্যালুটা পাবেন বলুন তো, যেটা এখন নতুন ভ্যালু রয়েছে সেটা। তাই একটা বক্সের মধ্যে অ্যাট এ টাইম একটা ভ্যালুই থাকে, যখন আপনি বক্সের মধ্যে নতুন ভ্যালু দিতে চান তখন পুরনো ভ্যালুটা মুছে গিয়ে নতুন ভ্যালুটাই থাকে, ঠিক আছে। এইবার পরবর্তীকালে যখন আমরা আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টকে আরও বেশি করে জানবো, তখন দেখব যে আমার বক্সের নামটা সেম থাকবে, কি করে আমি এই পার্সনের বা এই বন্ধুর দেওয়া দুটো বই আমি এই সেম বক্সের মধ্যে রাখতে পারি, এটা আমরা পরবর্তীকালে দেখব। এই মুহূর্তে আমরা অত কিছু পারবো না, তাই এই মুহূর্তে আমরা যেটা শিখেছি সেটার মাধ্যমে আমরা এইটুকুনি জেনে রাখা ভালো, বা এইটুকুনি আমাদেরকে জেনে থাকতে হবে যে আমাদের কাছে একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে আমার বন্ধুর দেওয়া একটা বইয়ের নামই আমি স্টোর করতে পারবো, আমার ওই বন্ধুর দেওয়া দুটো বই আমি স্টোর করতে পারবো না। পরবর্তীকালে আমরা দেখব যে আমার বন্ধু যত বই দিক না কেন, সেগুলো আমি এই বক্সের মধ্যে সবগুলো বইকে রেখে দিতে পারবো। সেটা কীভাবে, সেটা আমরা পরবর্তীকালে জানবো। এই মুহূর্তে যেটা আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে, আমাকে যেই কোনো ভ্যালু দিক না কেন বা যে কোনো ডেটা দেওয়া হোক না কেন, সেই ডেটাটা আমি একটা ভেরিয়েবলের মধ্যেই স্টোর করতে পারবো। আর যদি আমাকে পরবর্তীকালে কোনো নতুন ডেটা দেওয়া হয়, সেই বক্সের মধ্যে রাখতে বলা হয়, তাহলে কিন্তু আমার পুরনো ভ্যালুটা আর থাকবে না, আমি যে নতুন ভ্যালুটা বক্সের মধ্যে রেখেছি সেটাই কিন্তু থেকে যাবে, যেটা আমার এখানে হয়েছে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন।
একদম। তাই বলতে পারেন পরবর্তীকালে এই বক্সটাকে আমরা আরও বেশি করে নিজের মতো করে সাজাবো, বেশি স্পেস তৈরি করব, বেশি জায়গা তৈরি করব, যাতে আমরা একটা বক্সের মধ্যে অনেকগুলো জিনিসপত্রকে রাখতে পারি। এই মুহূর্তে আমরা এখন একটা বক্সের মধ্যে একটাই জিনিসকে রাখতে পারবো, ঠিক আছে? যখনই আমি নতুন জিনিস ঢোকাতে যাব তখন পুরনো জিনিসটা থাকবে না, নতুন জিনিসটাই সেখানে থাকবে, ঠিক আছে? চলুন এবার এটা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখা যাক, ঠিক আছে? চলুন। তো দেখুন এইখানে আমরা কি করেছি, আমরা এখানে লেট নেম ইকুয়াল টু রাজদীপ লিখেছি, তাই না? এবার আর এখানে দিয়েছি কলেজ ইকুয়াল টু কালনা কলেজ। এবার পরবর্তীকালে আপনি যে কোনো সময় আপনার স্ক্রিপ্টের যে কোনো জায়গাতে আপনি এই ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে? আপনি এইখানটাতে দিয়ে দিতে পারেন, দেখুন একবার যখন আপনি এখানে লেট নেম দিয়ে দিয়েছেন, পরবর্তীকালে যতবার আপনি এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করতে যাবেন বা ডিফাইন করতে যাবেন, আপনার আর লেট দেওয়ার দরকার নেই। লেট শুধু একবারই দিতে হয় ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য। এবার এখানে যেহেতু আমি ডিক্লেয়ারও করেছি, ডিফাইনও করেছি, তাই পরবর্তীকালে আমার আর ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র পরবর্তীকালে কি করব, নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে পারবো বা ডিফাইন করতে পারবো। যেরকম দেখুন আমি এখানটাতে নেম ইকুয়াল টু রাজদীপ দিয়ে দিয়েছি। এবার আপনি যদি এখানটাতে নেম ইকুয়াল টু দিয়ে দেন ডাবল কোটেশনের মধ্যে রাজেশ, ঠিক আছে, এখানে সেমিকোলন দিলাম। এবার বলুন তো আমি যদি এবার এখানটাতে ভেরিয়েবলটাকে প্রিন্ট করাই অ্যালার্টের মাধ্যমে, তাহলে এইখানে যদি এবার ধরুন অ্যালার্টের মধ্যে আমি কাকে প্রিন্ট করব, এখানে কি রাজেশ লিখে দেবো? না, কাকে লিখবো? ভেরিয়েবলটাকে। আমি যদি এখানটাকে কপি করে এখানে পেস্ট করি, বলুন তো এখন নেমের মধ্যে কে থাকবে? রাজদীপ থাকবে না রাজেশ থাকবে? ঠিক, রাজেশ থাকবে। কারণ দেখুন এটাকে যদি বক্সের মতো করে চিন্তা করি, আপনি একটা বক্স তৈরি করেছেন, বক্সের মধ্যে একটা ভ্যালু রেখেছেন, তো পরবর্তীকালে এই বক্সটার মধ্যে ওই সেম বক্সের মধ্যে একটা নতুন ভ্যালুকে দিয়েছেন, তাহলে কি আর পুরনো ভ্যালুটা থাকবে? না, থাকবে না। তখন এই বক্সের মধ্যে এই নতুন ভ্যালুটাকেই আপনি পাবেন। এবার যদি ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, আপনি একটা ভেরিয়েবল তৈরি করেছেন, যখন তৈরি করেছিলেন তখন একটা ভ্যালু দিয়েছিলেন ভেরিয়েবলটাকে, এবার কিছুক্ষণ পরে আপনি সেই ভেরিয়েবলের মধ্যে আবার একটা নতুন ভ্যালু দিয়েছেন, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে এখন কোন ভ্যালুটা থাকবে? ঠিক, লেটেস্ট ভ্যালুটা বা একবারে যে নতুন যে ভ্যালুটা সেটা। দেখুন আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো নেমের মধ্যে এখন রাজেশ চলে এসেছে। তাই আমি যদি এখানটাতে যাই, ধরুন আমাদের ব্রাউজারে যাই, এখানে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন নেমের মধ্যে এখন কাকে দেখতে পাচ্ছেন? অ্যালার্টে রাজেশকে, তাই না? এবার বলুন তো আমি যদি ঠিক এর আগে একটা অ্যালার্ট লিখি, অ্যালার্ট, আর এখানটাতে লিখি নেম, তাহলে বলুন তো এই নেমের মধ্যে কি দেখাবে? ঠিক, এই নেমের মধ্যে দেখাবে এই নামটা। কেন কি? কারণ V8 ইঞ্জিন তো উপর থেকে পড়তে পড়তে আসে, ও যখন উপর থেকে পড়তে পড়তে আসবে তখন দেখবে যে নেমের মধ্যে রাজদীপ রয়েছে। আচ্ছা, তখন দেখুন এখানে যখন অ্যালার্ট নেম পাবে বা অ্যালার্ট যখন নেমটাকেও প্রিন্ট করবে, সেই মুহূর্তে নেমের মধ্যে কে রয়েছে? রাজদীপ রয়েছে। এবার এই নেমের মধ্যে নতুন ভ্যালু ঢুকছে কোথায়? এর ঠিক পরের লাইন থেকে। তাই দেখুন এর পরের লাইনে নেমের মধ্যে কে রয়েছে? রাজেশ। আর ঠিক তার পরের অ্যালার্টটা যখন হবে তখন নেমটার মধ্যে কাকে দেখাবে? রাজেশকে দেখাবে, তাই না? এটাকে সেভ করে দিলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন প্রথম অবস্থায় রাজদীপ। কারণ কি? কারণ V8 ইঞ্জিন উপর থেকে পড়তে পড়তে আসলো, প্রথমে এই অ্যালার্টটাকে প্রিন্ট করাবে, এই অ্যালার্টটা প্রিন্ট করানোর সময় নেমের মধ্যে কে থাকবে? রাজদীপ থাকবে। আর ঠিক তারপরে যদি আমি এবার ওকেতে প্রেস করি, এবার কাকে দেখাচ্ছে? রাজেশ, কারণ ও নিচের লাইনে চলে এসেছে। নিচের লাইনে যখন আসার সময় ও নেমের মধ্যে নতুন একটা ভ্যালু পেয়ে গেছে, তাই ওই নতুন ভ্যালুটাকেই ও এখানে দেখিয়েছে, ঠিক আছে? একদম খুবই সহজ একটি জিনিস, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন জিনিসগুলোকে, তাই না? একদম। তো দেখুন এইভাবে যে আপনি যখন কোনো একটা ভেরিয়েবলের নাম লেখেন, ধরুন এখানে আপনি ভেরিয়েবলটাকে তৈরি করলেন, আপনি যে কোনো সময় ভেরিয়েবলটাকে পরিবর্তন করতে পারেন। যেরকম দেখুন আমি এখানে নেম দিয়েছি, নেমটাকে যে কোনো সময় নতুন করে ভ্যালু অ্যাসাইন করেছি, এটা সম্ভব। আবার দেখুন এখানে কলেজ রয়েছে, আপনি যে কোনো সময় এই কলেজ ইকুয়াল টু অন্য একটা কলেজ দিতে পারেন। যেরকম আমি এখানটাতে দিয়ে দিলাম নবদ্বীপ কলেজ, ধরুন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তাহলে এখন এই কলেজ বলে ভেরিয়েবলটার মধ্যে এখন কোন ভ্যালুটা রয়েছে বলুন তো? লেটেস্ট, এইটা রয়েছে। তাই আপনি যদি এখন অ্যালার্ট কলেজ লেখেন, তাহলে আপনি এখন কোন ভ্যালুটা পাবেন? আপনি এখন কলেজের মধ্যে থাকা, এখানে আপনি এখন কলেজের মধ্যে থাকা নতুন ভ্যালুটা পাবেন, অর্থাৎ নবদ্বীপ কলেজ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা একদম পুরোপুরিভাবে। তো ঠিক এই জিনিসটা দেখুন, আমরা এভাবে যদি বক্সটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের কাছে ভেরিয়েবলটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে, যেটা এখন হচ্ছে, তাই না? দেখুন ঠিক সেমভাবে আমি ফার্স্টে বক্সকে বোঝালাম, আর ঠিক সেম ওয়েতে দেখুন এখানে জিনিসগুলোকে বোঝাচ্ছি। তাই পুরোপুরিভাবে কনসেপ্টটা আপনাদের খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? একদম। এবার দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, আমি এখান থেকে এগুলো সব রিমুভ করে দিই, আশা করি এগুলো সব বুঝতে পেরেছেন আপনারা। দেখুন এই যে আমি বললাম যে ভেরিয়েবলটাকে আপনি কিন্তু রিইউজ করতে পারেন বা নতুন করে কিন্তু ব্যবহার করতে পারেন। যেরকম আমি এখানটাতে নেম ইকুয়াল টু রাজদীপ লিখেছি, আপনি এখানটাতে দেখলাম যে নেম ইকুয়াল টু, এখানে একটা স্পেস দিন,
ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি এখানটাতে দিয়ে দিতে পারেন যে রাজেশ, এভাবে দিয়ে দিতে পারেন। কিন্তু যখন আপনি এইভাবে নতুন করে নতুন একটা ভ্যালু ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করবেন তখন কিন্তু আর এখানে আপনি এভাবে লেট দেবেন না, ঠিক আছে? কারণ এখানে লেট দেওয়া মানে হচ্ছে ভেরিয়েবলটাকে আবার আপনি ডিক্লেয়ার করছেন, ডিফাইন করছেন। যেখানে আপনি অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছেন, আপনার তো আবার নতুন করে জিনিসটাকে ডিক্লেয়ার করার দরকার নেই। আপনি শুধুমাত্র কি করবেন, ডিফাইন করবেন এইভাবে যে একবার ডিক্লেয়ার হয়ে গেছে, এবার আমি নেম ইকুয়াল টু এটা দিচ্ছি। এবার দেখুন আপনি যখনই এখানে লেট দেবেন, ধরুন আপনার অলরেডি একবার ডিক্লেয়ার হয়ে গেছে, আপনি আবার এটাকে ডিক্লেয়ার করে নতুন করে ভ্যালু অ্যাসাইন করছেন, মানে ডিক্লেয়ারের মাধ্যমে, তখন আপনি একটা এরর পাবেন। চলুন এখানে দেখা যাক। এটাকে সেভ করলাম, আমি ব্রাউজারে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। সাপোজ আমি এখানটাতে একটা অ্যালার্ট প্রিন্ট করে দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। অ্যালার্ট আমি এখানটাতে জাস্ট নেমটা দিলাম, ঠিক আছে? এখানে নেম দিলাম, এটাকে সেভ করলাম, এখানে আসলাম আর রিফ্রেশে প্রেস করলাম। দেখুন অ্যালার্টটা প্রিন্ট হচ্ছে না, দেখেছেন? তাই দেখুন এখানে আমি কিন্তু সেভ করেছি, এখানে পুরোপুরিভাবে অ্যালার্টটা লিখেছি। এবার দেখুন আমি এখানটাতে সেভ করলাম, এখানে আসলাম, কিছু দেখতে পাচ্ছি না। এবার কিছু যে এরর হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কেননা এরর হয়েছে বলেই আপনি এখানে অ্যালার্টটা দেখতে পাচ্ছেন না, নাহলে তো অ্যালার্টটা দেখাতো। এবার এরর হয়েছে মানে সেটা আপনাকে কোথায় দেখতে হবে? সেটা তো আপনাকে আর এখানে দেখাবে না, ঠিক আপনাকে দেখা হবে হচ্ছে কনসোলে। কনসোলে সমস্ত এররগুলোকে দেখায়। এবার আপনি F12 প্রেস করুন, দেখুন কনসোলে একটা এরর দেখতে পাচ্ছেন। কি দেখাচ্ছে দেখুন তো, আইডেন্টিফায়ার নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। দেখুন কি বলতে চাইছে, যে আপনি যে নেম বলে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন বা আইডেন্টিফায়ার, মানে এটাকে ভেরিয়েবলগুলোকে বলা হয়, সেটা অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে। দেখুন কত নম্বর লাইনে এররটা দিয়েছে, custom.js এর 7 নম্বর লাইনে। তাই দেখুন আমি যে 7 নম্বর লাইনটা লিখেছি, এখানে বলেছে আমি যে নেম বলে জিনিসটা লিখেছি সেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। দেখুন আমি তো অলরেডি ডিক্লেয়ার করেছি না আগে, তাই আপনি একবার ডিক্লেয়ার হওয়া জিনিসকে আবার ডিক্লেয়ার এভাবে করতে পারেন না, ঠিক আছে? এটা মনে রাখবেন। তাই আমি যদি এইখান থেকে লেটটাকে সরিয়ে দিই, দেখুন এখন পুরোপুরিভাবে আগের মতো কাজ করবে। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন খুব সুন্দরভাবে রাজেশ কাজ করছে, ঠিক আছে? একদম। তাই অবশ্যই মনে রাখবেন, যদি একবার ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যায়, পরবর্তীকালে আর ভেরিয়েবলটাকে এভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই, করতে গেলেই আপনাকে এরর দেবে। আর এই এররগুলোকে আস্তে আস্তে চিনে বোঝার চেষ্টা করুন। যেরকম দেখুন আমি এখানে লেট দিয়েছি, সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, আপনি চাইছেন যে নিচের এই অ্যালার্টটা কেন কাজ করছে না, তখনই বুঝবেন যে নিশ্চয়ই কোনো একটা এরর হয়েছে। তাই এরর দেখার জন্য F12 প্রেস করুন, কনসোলে আসুন, এখানে এরর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দেবে। যে আইডেন্টিফায়ার নেম, বুঝতেই পারলেন আইডেন্টিফায়ার মানে হচ্ছে ভেরিয়েবলের কথা বলছে। নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড মানে অলরেডি নেমটাকে ডিক্লেয়ার হয়ে গেছে, মানে আমি এমন একটা ভুল করেছি যে নেমটা অলরেডি ডিক্লেয়ার করা ছিল, তা সত্ত্বেও আমি আবার ডিক্লেয়ার করেছি। এবার আমি ভুলটা কত নম্বর লাইনে করেছি? 7 নম্বর লাইনে। আপনি চলে গেলেন 7 নম্বর লাইনে, দেখতে পারলেন যে হ্যাঁ এখানেও আপনার লেট নেম করা রয়েছে, এখানেও লেট নেম করা রয়েছে। এবার আপনাকে আমি শিখিয়ে দিয়েছি যে আপনি শুধুমাত্র একবার ডিক্লেয়ার করতে পারেন, তা সত্ত্বেও আপনি দুবার ডিক্লেয়ার করেছেন বলেই এই ভুলটা হয়েছে। আপনি কি করবেন? আপনি এখান থেকে লেটটাকে মুছে দেবেন, ঠিক আছে? কারণ আপনি এখানে চাইছিলেন যে এই নেমের মধ্যে যাই থাক না কেন, নেমের মধ্যে যাতে রাজেশটা অ্যাড হয় নতুন করে, তাই আপনি এখানে লিখেছেন। তাই আপনার এখানে লেটের কোনো প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও আপনি লেট দিয়েছেন, এই কারণে আপনার এররটা হয়েছে। তো এইভাবে আপনাকে এররটাকে ডিবাগ করতে হবে। তো পরবর্তীকালে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ওয়েতে ডিবাগিং শিখবো, অ্যাডভান্সড ওয়েতে, তো সেগুলো খুব আরও ইন্টারেস্টিং। তো এইভাবে আপনাকে কনসোলের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন যে কোথায় আপনার এররটা ঘটেছে বা কী কারণে, ঠিক আছে? তাই অবশ্যই এখানে যখন একবার জিনিসটাকে ডিক্লেয়ার করে নেবেন, পরবর্তীকালে আর ওই সেম ডিক্লারেশন করে ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করবেন না, ঠিক আছে? একদম, এটা যেন মনে থাকে। বা ইভেন আপনি যদি এইভাবেও করতেন, যেরকম ধরুন আমি এখানটাতে করতাম লেট নেম, মানে শুধুমাত্র ডিক্লেয়ার করতাম, দেখবেন সেখানেও আপনার এরর দেবে। সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এরর রয়েছে, ঠিক আছে? তাই একবার ডিক্লেয়ার হওয়া ভেরিয়েবলকে আপনি আরেকবার কোনো মতেই ডিক্লেয়ার করতে পারবেন না, ঠিক আছে? এটা এরর হয়ে যাবে। তো এগুলোকে খুব ভালোভাবে মনে রাখবেন। দেখুন ভেরিয়েবলের পরে এই যে জিনিসগুলোকে, টপিকগুলোকে আপনাদেরকে বুঝিয়ে আসলাম যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশন বিভিন্ন ফরম্যাটগুলো, বা এই যে ধরুন একবার ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আবার সেম ওয়েতে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না, এই যে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে বলছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে? আর এই জন্য ভিডিওটাকে আপনাকে 2 থেকে 3 বার দেখতে হবে। একবার এই ভিডিওটা খুব ভালোভাবে আপনি বুঝে যেতে পারলে বা মনে রেখে দিতে পারলে এই জিনিসগুলো আপনাদেরকে পরবর্তীকালে খুব হেল্প করবে, ঠিক আছে? একদম। তাই আশা করি এই কনসেপ্ট আপনারা বুঝে গেছেন যে একবার ডিক্লেয়ার করলে পরবর্তীকালে আমরা আর কোনোবার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো না যদি সেম ভেরিয়েবল হয়। এবার চলুন আমরা ভেরিয়েবলের যে আমরা নাম দিই না, যেরকম দেখুন এখানে ভেরিয়েবলের নাম কোনটা, যেরকম নেম একটা ভেরিয়েবল নেম, কলেজ একটা ভেরিয়েবল নেম।
তো এই ধরনের ভেরিয়েবলের নামের কিছু রেস্ট্রিকশন রয়েছে বা কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রেখে তারপরে ভেরিয়েবলের নাম দিতে হয় বা কাজ করতে হয়। তো সেগুলো কি কি, এগুলো খুব ভালোভাবে মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, দেখুন, আপনি যখন একটা ভেরিয়েবলের নাম দেন বা একটা ভেরিয়েবলের নাম যখন তৈরি করেন, তখন সেই ভেরিয়েবলের নামটা কিছু কিছু রুলসের মাথায় রেখে তারপরে তৈরি করতে হয়। যেরকম ভেরিয়েবলের নামের মধ্যে অবশ্যই লেটার থাকতে পারে, নাম্বার থাকতে পারে বা কিছু কিছু সিম্বল থাকতে পারে। লেটার মানে ধরুন এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু লেটার থাকতে পারে। তারপরে নাম্বার মানে 1 থেকে 3 পর্যন্ত বা 1 থেকে আপনার 0 পর্যন্ত বা 10 পর্যন্ত যে কোনো আপনার সংখ্যা হতে পারে। আবার ধরুন আপনার তাছাড়াও আপনার কিছু কিছু সিম্বল থাকতে পারে এটার মধ্যে। যেরকম কিছু কিছু সিম্বল মানে এখানে দুটো সিম্বলই আপনারা ব্যবহার করতে পারবেন। যেরকম আপনি ডলার ব্যবহার করতে পারেন বা আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এটা মাইনাস নয় কিন্তু, ঠিক আছে। ডলার মানে হচ্ছে, দেখুন আপনি শিফট টিপে যদি উপরের দিকে নিউমেরিক প্যাডটা দেখেন, তাহলে 4 নাম্বার যে প্যাডটা রয়েছে বা 4 নাম্বার যে কিটা রয়েছে, যেটা আপনার নিউমেরিক 4, সেটা যদি আপনি শিফট টিপে প্রেস করেন তাহলে ওটা ডলার সিম্বল হয়। আর আন্ডারস্কোর হচ্ছে ঠিক আপনার ব্যাকস্পেসের বাঁদিকের, তার বাঁদিকের কিটা, ঠিক আছে। অর্থাৎ ব্যাকস্পেসের বাঁদিকে আপনার প্লাস সিম্বলটা রয়েছে, ঠিক তার বাঁদিকে আপনার মাইনাস সিম্বলটা রয়েছে। ওটা যদি আপনি শিফট প্রেস করেন তাহলে সেটা কিন্তু আন্ডারস্কোর হয়। হ্যাঁ, যেরকম ধরুন অনস্ক্রিন কিবোর্ডে কি দেখা যাবে, আমি জাস্ট একবার দেখি, ওএসকে দিয়ে দেখি অনস্ক্রিন কিবোর্ড। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আপনার যে ডলার সিম্বলটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন শিফট প্রেস করে, দেখুন আমি এখানে দিচ্ছি, আমি এখানটাকে মুছে দিচ্ছি, আপনার কার্সারটা এখানে রয়েছে। আপনি যদি শিফট প্রেস করে তারপরে দেখুন 4কে প্রেস করেন তাহলে দেখুন ডলার আসছে, তাই না। একটু স্পেস দিয়ে দিলাম। এবার আপনি শিফট প্রেস করে যদি আপনি এটা প্রেস করেন, এই যে ব্যাক স্পেসের ঠিক এই কিটা মানে মাইনাসের এটা, তখন দেখবেন এই যে দেখুন কি আসছে, আন্ডারস্কোর আসছে, তাই না। এইভাবে তাই অবশ্যই এগুলো মনে রাখবেন যে একটা ভেরিয়েবলের নামের মধ্যে শুধুমাত্র লেটার থাকতে পারে, আপনার ডিজিট থাকতে পারে, আর সিম্বলের মধ্যে শুধু ডলার আর আন্ডারস্কোর থাকতে পারে। অর্থাৎ ভেরিয়েবলের নামগুলো কীরকম হতে পারে, যেরকম ধরুন দিয়ে দিলাম হচ্ছে মাই আন্ডারস্কোর নেম, দেখুন এখানে আন্ডারস্কোর রয়েছে, তাই না। এটা হতে পারে, বা এরকম হতে পারে যে মাই বা এরকম মাই ডলার নেম, এটা হতে পারে। তারপরে আপনার এটা হতে পারে যে মাই 1, বা এটা বলতে পারেন যে মাই নেম 1 ইকুয়াল টু ভ্যালু হতে পারে, ঠিক আছে। তারপরে কীরকম হতে পারে যে বলেছি কি কি, একটা হচ্ছে লেটার হতে পারে, যে লেটার তো রয়েছে, তাই না, যে এই যে নেম NAME এগুলো লেটার। তারপরে বললাম যে ডিজিট থাকতে পারে, এই যে 1 2 3 এগুলো থাকতে পারে। এখানে ধরুন দিয়ে দিলেন আপনি মাই নেম 2, অনেকে দেয় না, এইভাবে হতে পারে। আবার ধরুন এই যে সিম্বল হতে পারে, সিম্বলের মধ্যে কি কি, শুধুমাত্র আন্ডারস্কোর আর হচ্ছে ডলার, অন্য কোনো সিম্বল নয় কিন্তু। অনেকে আছে যে এরকম হয়ে গেল, না, এ ধরনের সিম্বল নয়। সিম্বল মানে আপনি যে কোনো দুখানা সিম্বল ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে আন্ডারস্কোর, ঠিক আছে। অন্যান্য সিম্বল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু এরর হবে। আপনি যদি মনে করেন যে মাই @ এটা হবে, না, এটা কিন্তু ভুল। শুধুমাত্র কি কি, অর্থাৎ এগুলোকে বলে পাঞ্চুয়েশন বা সিম্বল। সিম্বলের মধ্যে আমি এখানে লিখে দিলাম, সিম্বলের মধ্যে আপনারা কোনগুলো ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র হচ্ছে ডলার আর হচ্ছে আন্ডারস্কোর, এই দুখানা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। বাদবাকিগুলো কি, লেটারের মধ্যে হচ্ছে ওই যে A থেকে Z পর্যন্ত সব কিছু, ছোটো হাতের হোক বা বড় হাতের হোক, আপনি যে কোনো কিছু করতে পারবেন, এটা বা বড় হাতের আপনার A to Z সেটা, ঠিক আছে। আর ডিজিটের মধ্যে কোনগুলো, ডিজিটের মধ্যে এই যে আপনার ডিজিট, আমি জাস্ট একটু হাইফেন দিয়ে দিই, এই যে 1 2 3 4 মানে 1 থেকে পুরোপুরি ধরুন 0 পর্যন্ত, 1 2 0 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 বা 0 এভাবে, ঠিক আছে। এইভাবে ডিজিট আপনি ইউজ করতে পারবেন। এইবার আরেকটা নিয়ম যেটা সব থেকে বেশি মাথায় রাখবেন, অবশ্যই আপনি এই যে ডিজিটটা ব্যবহার করবেন সেটা আপনার যেন একবারে শুরুতে না হয়। অর্থাৎ আপনি কি এইভাবে করতে পারবেন 1 মাই নেম, না, এটা কিন্তু আপনি করতে পারবেন না, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে রং। আপনি ডিজিট তো ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার অবশ্যই যেন প্রথমে না থাকে। অর্থাৎ আপনার প্রথমে কোনো একটা লেটার থাকলো, বা প্রথমে আপনার কোনো এরকমভাবে ধরুন আন্ডারস্কোর থাকলো, অর্থাৎ কোনো সিম্বল থাকলো বা ডলার থাকলো, তারপরে আপনি ডিজিট ব্যবহার করুন, ঠিক আছে। ধরুন এখানে M এর পরে 1 দিলাম, এটা ঠিক আছে, বাট M এর আগে আমি এভাবে 1 দিতে পারবো না। অর্থাৎ ভেরিয়েবলের নামের শুরুতেই ডিজিট থাকতে পারবে না, ভেরিয়েবলের নামের শেষে আপনি ডিজিট দিন, হবে, মাঝখানে আপনি ডিজিট দিন, হবে, বা ভেরিয়েবলের নামের প্রথম যে অক্ষরটা রয়েছে তারপরে আপনি ডিজিট দিন, হবে, কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু ডিজিট হতে পারবে না, ঠিক আছে, এটা মনে রাখবেন। দেখুন এই জিনিসগুলো জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে আছেন ভেরিয়েবলের নাম লিখতে গিয়ে অনেকে ভুল করে দেন, তাই সেই জিনিসটা করা যাবে না। ভেরিয়েবলের নামের এই সমস্ত রুলসগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে আগে থেকে। দেখুন তাহলে কী কী বুঝতে পারলাম, ভেরিয়েবলের নাম আমরা কী কী দিয়ে দিতে পারি, লেটার,
সিম্বল ডিজিট দিয়ে দিতে পারি। যদি শুধুমাত্র এভাবে হতে পারে যে মাই আন্ডারস্কোর নেম, মাই ডলার নেম, তারপরে মাই নেম 1, মাই নেম 2, দেখুন এখানে আমরা সিম্বল ব্যবহার করেছি, লেটার ব্যবহার করেছি, এখানে আমরা লেটার প্লাস ডিজিট ব্যবহার করেছি, এখানে দেখুন আমরা লেটার প্লাস ডিজিট ব্যবহার করেছি। চাইলে আপনি এভাবে আন্ডারস্কোর সিম্বলও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটা মনে রাখবেন যে কখনোই ভেরিয়েবলের নামের শুরুটা ডিজিট দিয়ে হয় না, ঠিক আছে? এভাবে হয় না। আপনি এরকম DD2 দিতে পারেন বা 2DD এভাবে দিতে পারেন না, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এইবার ভেরিয়েবল লেখার একটা নিয়ম বলে দিই। ভেরিয়েবল দেখুন আপনি যেভাবে খুশি লিখতে পারেন, ঠিক আছে? এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবেন, তারপরে ভেরিয়েবল লিখবেন। আপনি ধরুন আপনাকে বলা হলো যে আপনি মাই নেম বলে একটি ভেরিয়েবল লিখুন বা মাই রোল বলে একটি ভেরিয়েবল লিখুন। তো আপনি কিভাবে লিখবেন? আপনি এভাবে লিখতে পারেন ভেরিয়েবল নেমটা যে লেট মাই রোল, এভাবে লিখতে পারেন ইকুয়াল টু 10, এভাবে লিখতে পারেন। আবার আপনি এভাবে লিখতে পারেন লেট মাই আন্ডারস্কোর রোল, এভাবে লিখতে পারেন ইকুয়াল টু 10, এটাও হতে পারে। বা আপনি এইভাবে লিখতে পারেন লেট মাই ডলার রোল, এভাবে লিখতে পারেন ইকুয়াল টু 10, সব কিছুতে হবে। কিন্তু সব থেকে মোস্ট প্রেফারেবল বা সব থেকে বেস্ট ওয়েতে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে ক্যামেল কেস, ঠিক আছে? ক্যামেল কেস হচ্ছে এইভাবে লেখে জিনিসটা, দেখুন দেখুন এখানটাতে মাই রোল দুটো আলাদা আলাদা ওয়ার্ড না, ঠিক আছে? একটা ওয়ার্ড হলে কোনো সমস্যা নেই, সেটা আপনি এভাবে লিখে দিন। যে ধরুন শুধুমাত্র আপনাকে রোল বলে ভেরিয়েবল লিখতে হতো, তাহলে শুধুমাত্র রোল লিখে দিলেন, কোনো সমস্যা হতো না। কিন্তু দেখুন এখানটায় মাই একটা ওয়ার্ড, রোল একটা ওয়ার্ড, দুটো আলাদা আলাদা ওয়ার্ডকে যখন আপনি লিখবেন তখন ক্যামেল কেসে লিখবেন। ক্যামেল কেসের নিয়ম হচ্ছে প্রথম ওয়ার্ডটা আপনি ছোট হাতেরই লিখুন এইভাবে যে মাই, এবার পরের যে ওয়ার্ডটা আপনি লিখতে যাবেন সেই ওয়ার্ডের প্রথম লেটারটা আপনি বড় হাতের লিখুন, যেরকম রোল ROLL, ঠিক আছে? এইভাবে লিখুন মাই রোল, এটাকে বলা হয় ক্যামেল কেসিং, ঠিক আছে? এইভাবেই সবাই জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটাকে সবাই বেশি লিখতে পছন্দ করে, ইভেন আমিও, ঠিক আছে? তাই এটা হচ্ছে ধরুন প্রথম যে ওয়ার্ডটা সেটা আমি ছোট হাতের লিখে নিলাম, ঠিক তারপরে যতগুলো ওয়ার্ড আসবে সেই সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখুন মাই রোল ইকুয়াল টু 10, কতটা স্ট্যান্ডার্ড লাগছে, তাই না? এবার দেখুন আমি আরেকটা ভেরিয়েবলের নাম বলি, যেরকম এখানটায় লিখে দিলাম মাই স্কুল নেম, ঠিক আছে? তো আপনি এটা কিভাবে লিখবেন? যদি উইদাউট ক্যামেল কেসে লিখতে হয় তাহলে আপনি হয়তো এভাবে লিখবেন যে লেট মাই স্কুল নেম, এভাবে লিখবেন ইকুয়াল টু, এখানে দিয়ে দিলাম ধরুন টেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে সেমিকোলন দিলাম। দেখুন এবার যদি কেউ এই ভেরিয়েবলটাকে পড়ে, দেখুন তার বুঝতেই কতটা সময় লেগে যাবে এখানে কি লেখা রয়েছে। কিন্তু এই জায়গাটা যদি আমি ক্যামেল কেস লিখতাম তাহলে কিভাবে হতো দেখুন, লেট, এবার দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদি ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আপনি দিতে চাইছেন সেটা যদি হয় স্ট্রিং টাইপের ভ্যালু, স্ট্রিং মানে দেখুন এটা একটা নাম, তাই না? সেই জন্য দেখুন সেই সমস্ত ভ্যালু দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সেটা ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। যেরকম আপনার নাম একটা হচ্ছে লেখা, তাই লেখাগুলোকে স্টোর করার জন্য আপনাকে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এবার সেটা যদি হয় কোনো ডিজিট, দেখুন এখানে কি আমরা কোনো ডবল কোটেশন দিয়েছি? ডিজিট মানে যেরকম 10, 11 বা ধরুন কোনো একটা স্যালারি তো আপনার কোনো রকম কোনো ডবল কোটেশন হবে না, সেটা কি, সেটা একটা নাম্বার হয়, সেই নাম্বারগুলোর জন্য আপনাকে আপনার দেওয়ার দরকার নেই, ডবল কোটেশন দেওয়ার দরকার নেই, তখন আপনি এভাবে সিম্পলি আপনার 10 লিখে দেবেন। এই জিনিসগুলোকে আমরা আরও বিস্তারিতভাবে নেক্সট টিউটোরিয়ালগুলোতে শিখবো, ঠিক আছে? আপাতত এটা জেনে রাখুন, যদি সেটা হয় কোনো রকম কোনো লেটার তাহলে সেটা আমরা ডবল কোটেশনের মধ্যে লিখবো, যদি হয় সেটা কোনো নাম্বার তাহলে আমাদের ডবল কোটেশনের মধ্যে দেওয়ার দরকার নেই, শুধু আমরা লিখবো, ঠিক আছে? এবার দেখুন আমি যেটা লিখলাম যে লেট মাই স্কুল নেম ইকুয়াল টু এইটা, এবার এটা বুঝতে যতটা অসুবিধা হচ্ছে এটা যদি আমি ক্যামেল কেসে লিখতাম দেখুন তো কত সুবিধা হয়ে যায়। ক্যামেল কেসের নিয়ম হচ্ছে প্রথম ওয়ার্ডটা, দেখুন এখানে 3খানা ওয়ার্ড রয়েছে মাই স্কুল নেম, তাই প্রথম ওয়ার্ডটা ছোট হাতের থাকবে, পরের সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতে, যেরকম স্কুলের বড় হাতের এসটা হবে, তাই তো, SCHOOL, তারপরে নেম আছে আরেকটা ওয়ার্ড, তাহলে নেমের N ক্যাপিটাল NAME ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে টেস্ট। এবার দেখুন তো কোনটা আপনার বুঝতে সুবিধা হচ্ছে, এইটা না এইটা? অবশ্যই এইটা বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? তাই সব সময় আমরা ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে কি করব, ক্যামেল কেস ব্যবহার করব। আর কখনো প্রথমে ডিজিট দেব না, আমরা সবসময় শেষে ডিজিট দেবো, যেরকম মাই স্কুল নেম এখানে 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ধরুন কন্ট্রোল ডি করলাম, মাই স্কুল নেম 2 এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি আমাদের ডিজিটের প্রয়োজন হয় তো, তাই কখন আমরা ভেরিয়েবলগুলোকে শুধুমাত্র এভাবে লিখবো না। এবার যদি কোনো সিঙ্গেল নেম ভেরিয়েবল থাকে, অর্থাৎ আপনার মাল্টিপল ওয়ার্ড না, একটাই ওয়ার্ড, যেরকম লেট রোল, দেখুন আমার এখানে ক্যামেল কেসিংয়ের কোনো দরকার নেই, সব ছোটো হাতে লিখে দিলাম, তাই না? এবার যদি বলা হয় রোল নাম্বার, তখন আমরা কি করব, রোলটা ছোটো হাতে লিখবো, নাম্বারটার Nটা ক্যাপিটাল দিয়ে ওটাকে ছোটো হাতে লিখবো, তাই না? এইভাবে।
তাই ভেরিয়েবল ডিক্লারেশন সবসময় ক্যামেল কেসিং হওয়া উচিত, আর ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মগুলো যেন অবশ্যই আপনাদের মনে থাকে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে ভেরিয়েবলের নামগুলো আপনারা রাখবেন সেটার নাম রাখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকেই আছে যারা ভেরিয়েবলের নাম এভাবে রাখে, লেট এ, ঠিক আছে, এ বলে একটা ভেরিয়েবল, বি বলে একটা ভেরিয়েবল, সি বলে একটা ভেরিয়েবল মনে করুন। কিন্তু একবার ভাবুন তো, আপনি কি নিজে বুঝতে পারছেন যে এ, বি আর সি ভেরিয়েবলগুলো কী কারণে আপনার পরবর্তীকালে কাজে লাগতে পারে বা কী কারণে আপনি নিয়েছেন? আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন না, তাই না? কিন্তু এই এর জায়গায় যদি আপনি এখানে খুব সুন্দরভাবে আপনি দিয়ে দেন মাই নেম, তাহলে ভাবুন তো ভেরিয়েবলের নামটা দেখেই আপনি বুঝতে পারছেন এখানে কারো একটা নাম স্টোর হবে, তাই না? এইবার আমি এখানে দিয়ে দিলাম যে টোটাল স্যালারি, ঠিক আছে। ধরুন এই বি এর মধ্যে স্যালারি আপনি রাখবেন, তো এখানটা আপনি দিয়ে দিলাম ধরুন 10, ঠিক আছে। এবার এই সি এর মধ্যে ধরুন আপনি রাখবেন যে কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করে, তো এখানে দিয়ে দিলাম এবিসিডি কোম্পানি। তো দেখুন তো এই যে ভেরিয়েবলের নামগুলো, ধরুন এখানে মাই নেম দিলাম না, এখানে এ দিলাম, এ ইকুয়াল টু দিয়ে দিলাম ধরুন আমার নাম, ঠিক আছে। এই ভেরিয়েবলগুলো দেখে কি একবারও বুঝতে পারছেন যে এই ভেরিয়েবলগুলো কী কাজে লাগছে, ঠিক আছে। এটা খুবই বাজে অভ্যাস, কেননা অনেকেই আছে যারা প্রোগ্রামিং করার সময় এ, বি, সি বা এক্স, ওয়াই, জেড বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। একদম করবেন না, এটা একদম বাজে অভ্যেস। সবসময় আপনি যেই কাজের জন্য ভেরিয়েবলটাকে নিচ্ছেন বা তৈরি করছেন, সবসময় ভেরিয়েবলটার নাম সেই হিসাবে রাখুন। যেরকম আপনি যদি এ বললে ভেরিয়েবলটাকে একটা নাম স্টোর করার জন্য রাখেন, তাহলে আপনি শুধুমাত্র এখানে লিখে দিন লেট নেম, ঠিক আছে। বা ধরুন আপনি এটা কোনো একটা ফর্মেট ডেটা নিচ্ছেন যার নাম হয়েছে, ফর্মের নামটা রয়েছে ফার্স্ট নেম, তাহলে আপনি এখানে লিখে দিন ক্যামেল কেসিংয়ের মাধ্যমে ফার্স্ট নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে ফার্স্ট নেমের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দিন। দেখুন তো কতটা বোধগম্য হচ্ছে এই ভেরিয়েবলের নামটা এটার থেকে। এখানে এ কিছুই বুঝতে পারছেন না ভেরিয়েবলটা কী জন্য লেখা রয়েছে, বাট দেখুন এই নামটা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কী লেখা রয়েছে, ভেরিয়েবলের নাম ফার্স্ট নেম, অর্থাৎ এখানে কারো একজনের ফার্স্ট নেমটা স্টোর করতে চাইছেন আপনি, তাই না? ঠিক সেরকমভাবে বি এর মধ্যে আপনি কী লিখেছিলেন, স্যালারি রেখেছিলেন, তাই না? আপনি লিখে দিন তো লেট, এখানে আমি লিখে দিন টোটাল স্যালারি। তাই দুখানা ওয়ার্ড রয়েছে, শুধুমাত্র স্যালারি হলে জাস্ট লিখে দিতাম স্যালারি, তাই তো। কিন্তু যেহেতু আছে টোটাল স্যালারি, আমি টোটালটাকে স্মলে লিখছি, স্যালারি এসটাকে ক্যাপিটাল লিখে এর ভ্যালু লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 10। দেখুন তো কতটা বোধগম্য হচ্ছে। টোটাল স্যালারি মানে কারো একজনের টোটাল স্যালারিটাকে আপনি এখানে স্টোর করতে চাইছেন, কতটা সহজবোধ্য হয়ে গেল দেখুন। তাহলে দেখুন এখানে এই বক্সের নামটা ঠিক মানে যেভাবে আমরা অটোড্রতে করেছিলাম, বক্সের নামটা আমরা চাইলে তো এ, বি, সি, ডি রাখতে পারতাম। দেখুন এমন একটা নাম রেখেছি যাতে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই বক্সের মধ্যে কী ভ্যালু থাকতে পারে সেটা বোঝায়। ঠিক সেরকমভাবে আপনাকেও এখানে সেভাবে করতে হবে, এমন একটা নাম রাখবো যাতে ভেরিয়েবলটার নামটা দেখেই বোঝা যায় যেটার মধ্যে কী ভ্যালু আছে বা পরবর্তীকালে কী ভ্যালু স্টোর হতে পারে, ঠিক আছে, এইভাবে। এবার পরবর্তী এটাও দিয়ে দিই, এটা আপনার কোম্পানি নেম ছিল, তাই এখানটাতে দিয়ে দিন লেট কোম্পানি নেম, ঠিক আছে, ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আপনি দিয়ে দিন এবিসিডি। দেখুন কতটা বোধগম্য হচ্ছে আমার এই ভেরিয়েবলের নামগুলো। ভেরিয়েবলের নামগুলোর মাধ্যমে বুঝে যাচ্ছি যে ভেরিয়েবলটা কী কাজ করতে চলেছে বা কী স্টোর করতে চলেছে, তাই না? অবশ্যই ভেরিয়েবলের নামগুলো অবশ্যই খুব মিনিংফুল দেবেন। যদি আপনি একটা ই কমার্স সাইট তৈরি করতে চান বা ই কমার্সের কোনো একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে চান, তখন আপনি অবশ্যই এভাবে লিখবেন যে লেট প্রোডাক্ট নেম, এভাবে লিখবেন প্রোডাক্ট নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আপনি দিয়ে দিলাম টেস্ট। তাই অবশ্যই আপনি এটা এভাবে যদি করতেন যে লেট এক্স, ঠিক আছে, কোনো মানে দাঁড়াতো যে এই এক্সটা কী কারণে আপনি নিয়েছেন না। তাই অবশ্যই সবসময় বোধগম্য নাম নেবেন, যেই কাজের জন্য বা যেই জিনিসটা আপনি স্টোর করার জন্য আপনি ভেরিয়েবলটা তৈরি করতে চাইছেন সেই নামটা দেবেন, ঠিক আছে, একদম এই জিনিসটা করবেন। ধরুন আপনি এখানটাতে আপনার ক্লাস নাম্বার লিখতে চাইছেন, তাহলে ভেরিয়েবলটার নাম দিয়ে দিন ক্লাস নাম্বার, তার মধ্যে ভ্যালুটা লিখে দিন, যাতে আপনি নিজে বুঝতে পারেন বা আপনার এই কোডটা যদি কখনো অন্য প্রোগ্রামাররা দেখে সে বুঝতে পারে যে না এর কনসেপ্টটা খুবই ক্লিয়ার, এ খুব ভালোভাবে কোড করতে পারে। কারণ ভেরিয়েবলের নামগুলো দেখে বা কোডের স্ট্রাকচার দেখে অনেকে আপনাকে জাজ করবে যে আপনি কীরকম ধরনের প্রোগ্রামার বা কিছু, ঠিক আছে। তাই অবশ্যই এই সমস্ত খুঁটিনাটি বা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মনে রাখবেন, ঠিক আছে। তাই অবশ্যই আমরা ভেরিয়েবলের নামের মধ্যে কী ব্যবহার করব, ক্যামেল কেস ইউজ করব। আর ভেরিয়েবলের নামের নিয়মগুলো আপনারা বলে দিলাম যে অবশ্যই প্রথমে ডিজিট থাকা যাবে না, আমরা কী কী সিম্বল ব্যবহার করতে পারবো, ডলার আর আন্ডারস্কোর, আর আমরা লেটার আর ডিজিট ব্যবহার করব, ঠিক আছে। আর ক্যামেল কেস অবশ্যই ব্যবহার করবেন, কেমন, একদম।
তাই চলুন আমরা ক্যামেল কেস দিয়ে একটা জিনিস তৈরি করি, যেরকম জাস্ট এখানটাতে কলেজ নেম দিয়ে দিলাম, ঠিক আছে, কলেজের জায়গায় দিয়ে দিলাম কলেজ নেম। এবার এখানে আপনার কি থাকবে, লেট কলেজ নেম, কপি করে এখানে পেস্ট করে দিন, সেভ করুন, আপনি আপনার ব্রাউজারে যান, এখানে যান, রিফ্রেশে প্রেস করুন। তো দেখুন আশা করি আপনারা জাভাস্ক্রিপ্টের এই ক্যামেল কেসিং সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেলেন। এবার জাভাস্ক্রিপ্টের আরও কিছু কিছু নিয়ম রয়েছে ভেরিয়েবলে, সেগুলো আপনাদের জানা উচিত। তো সেগুলোর মধ্যে চলুন দেখুন, আমরা এখানে কি করেছি, কলেজ নেম লিখেছি, তাই না? তাই অবশ্যই মনে রাখবেন এই লেট আমি যদি দিই কলেজ নেম, শুধুমাত্র কলেজ নেম ইকুয়াল টু টেস্ট, এই দুখানা ভেরিয়েবল কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? এমন নয় যে এই কলেজ নেম আর এই কলেজ নেম সেম। দেখুন এখানটাতে কলেজ নেম, এখানে এন ক্যাপিটাল, এখানে এন স্মল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে এরা দুজন ডিফারেন্ট ভেরিয়েবল, এরা কিন্তু সেম ভেরিয়েবল নয় কিন্তু, হ্যাঁ। তাই আমি যদি এখানটা দিই কলেজ নেম, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, এখানে কলেজ নেমের এটা দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে এটার মধ্যে প্রিন্ট হবে হচ্ছে কালনা কলেজ, আর এটার মধ্যে প্রিন্ট হবে টেস্ট। কারণ কি দেখুন দুখানা ভেরিয়েবলের নাম কিন্তু আলাদা। যদি এই একটা লেটারেও যদি চেঞ্জ থাকে মনে করবেন দুখানা ভেরিয়েবল আলাদা, ঠিক আছে? যদি এটা এরকম থাকতো, এনটা যদি ছোটো হাতের থাকতো, তাহলে দুখানা ভেরিয়েবলের নাম সেম হয়ে যেত, আর এটা হয়তো পসিবলও হতো না। কারণ দেখুন আমরা জানি যে দুখানা ভেরিয়েবল এভাবে আমি ডিক্লেয়ার করতে পারি না, তাই না? কিন্তু এটা কোনো রকমভাবেই পসিবল নয়। কিন্তু যদি ধরুন এটা এনটা ক্যাপিটাল থাকে, তার মানে হচ্ছে এটা একটা আলাদা ভেরিয়েবল ডিক্লারেশন হয়েছে, এটা একটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে? আমি এটাকে সেভ করি, রিফ্রেশে প্রেস করি, তাহলেই বুঝতে পারবো। রিফ্রেশে প্রেস করলাম, দেখুন প্রথমটা আসলো কালনা কলেজ, তারপরটা আসলো টেস্ট, ঠিক আছে? তাই অবশ্যই কেসটা কিন্তু খুব ভালোভাবে ম্যাটার করে, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে একবারে স্মলভাবে লেখা। এবার দেখুন আমি যদি এইভাবে দিই যে লেট সাপোজ লেট নেম ইকুয়াল টু, এখানে দিলাম রাজদীপ, আর এখানটাতে দিলাম লেট, একটু স্পেস দিয়ে দিই, লেট ক্যাপিটাল এন দিয়ে দিলাম, নেম ইকুয়াল টু দিয়ে দিলাম রাজেশ। বলুন তো দুটো ভেরিয়েবল কি সেম না আলাদা? অবশ্যই আলাদা। কারণ কি, কারণ এটা ছোট হাতের নেম, আর এটা দেখুন প্রথমের যে এনটা আছে সেটা ক্যাপিটাল, অবশ্যই দুটো আলাদা আলাদা ভেরিয়েবল। তাই অবশ্যই দেখুন এগুলো মনে রাখবেন যে এই নেম আর এই নেম কিন্তু আলাদা, ঠিক আছে? পরবর্তীকালে আপনার মনে হতেই পারে যে আমি তো একবার লেট নেম ডিক্লেয়ার করে দিলাম, এবার পরবর্তীকালে ডিফাইন করার সময় এনটাকে বড় হাতের করে দিই, না, এটা কিন্তু তাহলে ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে, এটা আলাদা ভেরিয়েবল, এটা আলাদা ভেরিয়েবল। এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এগুলো ছোটোখাটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যেগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাকে ক্লোজ করে দিলাম, বেশ, সেভ করলাম। এবার চলুন এই ভেরিয়েবল নেম সম্পর্কে আরেকটা রুলসের কথা আপনাদেরকে বলি, এটাকে আমি সব ডিলিট করে দিলাম। এই যে ভেরিয়েবল নেম সম্পর্কে আমি এতগুলো নিয়মের কথা বললাম, আরেকটা জিনিসও মনে রাখবেন যে এই জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক কিছু রিজার্ভড কিওয়ার্ড রয়েছে। যেরকম দেখুন লেটটা কি আপনার দেওয়া একটা নাম, না এটা জাভাস্ক্রিপ্ট থেকে দেওয়া নাম? মানে এটা তো জাভাস্ক্রিপ্টেরই একটা কিওয়ার্ড যেটা আমরা ব্যবহার করছি, তাই না? তাই এই যে ধরুন লেট ব্যবহার করলাম, বা পরবর্তীকালে আমরা আরও অনেক কিছু শিখবো, যেরকম ইফ বা ফর, এগুলো সব জাভাস্ক্রিপ্টের রিজার্ভড করা এক একটা নাম, ঠিক আছে? তাই এগুলোকে আমরা কখনো একটা ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। তাই আমি যদি এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই যে লেট, অর্থাৎ ভেরিয়েবল তৈরি করার জন্য যে লেটটা দিতে হয় সেটা আমি দিলাম, এবার ভেরিয়েবল নাম হিসাবে আমি আবার লেট দিলাম, না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা হবে না, কারণ লেট অলরেডি জাভাস্ক্রিপ্ট রিজার্ভড করে রেখেছে। তাই এটাকে আপনি অ্যাজ এ ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করতে পারেন না। আবার আপনি যদি এভাবে লেখেন লেট ইফ, না, আপনি এটাও পারবেন না। দেখুন লিখলেন যে লেট ইফ ইকুয়াল টু হ্যালো, না, এটা পারবেন না। কারণ কি দেখুন এই ইফটাও জাভাস্ক্রিপ্টে রিজার্ভ করা কিওয়ার্ড। দেখুন রিজার্ভ করা কিওয়ার্ড হলেই সেগুলো দেখুন পুরো ডিপ ব্লু হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারছি যে এটা রিজার্ভড কিওয়ার্ড। আর যেগুলো রিজার্ভ নয় সেগুলো দেখুন এই যে ব্ল্যাক হয়ে আছে, এটা রিজার্ভ নয়, এটাকে আমি ব্যবহার করতেই পারবো। কিন্তু ইফ দেখুন রিজার্ভ করা কিওয়ার্ড, তাই রিজার্ভ করা কিওয়ার্ডগুলোকে বা জাভাস্ক্রিপ্টের মধ্যে যে সমস্ত রিজার্ভড নামগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। তাই ইফকে ব্যবহার করতে পারবো না, ফরকে ব্যবহার করতে পারবো না, হোয়াইলকে ব্যবহার করতে পারবো না, এরকম অনেক রিজার্ভড কিওয়ার্ড রয়েছে যেগুলো ব্যবহার করতে পারবো না। বা আপাত ক্ষেত্রে বলতে পারেন যে যখনই আপনি এখানটাতে কোনো একটা নাম লিখতে যাবেন সেটা যদি ডিপ ব্লু হয়ে যায়, যেরকম ধরুন এই সুইচ লিখতে গেলাম, দেখুন এটাও রিজার্ভড কিওয়ার্ড, দেখুন সেটাকে আমরা ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড, এটা জাভাস্ক্রিপ্ট অলরেডি নিয়ে রেখেছে, এই নামটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাই এমন কোনো একটা নাম দেবেন যেটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেনি। যেরকম আমি এখানটাতে দিলাম লেট মাই ইফ দিয়ে দিলাম, বা ধরুন এখানে ইফ তো দিলেন, এখানটা MIY করে দিলেন, ঠিক আছে? দেখুন এটা কিন্তু রিজার্ভডের মধ্যে পড়ছে না, তাই না? তাই এইভাবে এই রিজার্ভড কিওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে যে আপনি এমন কোনো ভেরিয়েবল নাম ব্যবহার করবেন না যে নামটা অলরেডি জাভাস্ক্রিপ্ট নিয়ে রেখেছে, বা যে নামটা অলরেডি জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডের মধ্যে পড়ে। যেরকম হচ্ছে ইফ,
ফর, লেট, এইগুলোই বললাম সেগুলো, ঠিক আছে। তাই এগুলো অবশ্যই মনে রাখবেন। নাম সবসময় এমন রাখবেন, খুব সিম্পল। দেখুন আমি আপনাদেরকে বলে দিলাম যেটা ভ্যালু রাখতে চাইছেন তার উপর একটা বেস নাম করুন, যেরকম মাই নেম, এই ধরনের জিনিসগুলো। অবশ্যই এনটা ক্যাপিটাল হবে, ঠিক আছে, ক্যামেল কেসিং হবে, এই ধরনের। তাই এগুলো মনে রাখবেন। তাহলে রিজার্ভড কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না, অবশ্যই সেটা মনে রাখলেন। আর সাথে সাথে আমরা গত ইয়েতে দেখলাম যে শুধুমাত্র নেম আর নেমের এনটা যদি ক্যাপিটাল থাকে দুখানা ভেরিয়েবল কিন্তু আলাদা হয়। এই সমস্ত জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই খুব ভালোভাবে মনে রাখবেন কিন্তু, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাই এই যে ইউজ ট্রিকটা বলেছিলাম না, এটা কোন কাজে লাগে। দেখুন আমি আগের পর্বে কিন্তু বলেছিলাম যে ভেরিয়েবলের মধ্যে এটা খুব ইম্পর্টেন্টলি কাজ করে। তো চলুন দেখা যাক সেটা কিভাবে, ঠিক আছে। তো দেখুন এই ইউজ ট্রিকটা কতটা ইউজফুল করে দিয়েছে ES6 থেকে, যেটা আগে হতো না। যেরকম চলুন দেখা যাক, আমি সব কিছুকে মুছে দিলাম। হ্যাঁ, তো দেখুন নর্মালি আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে যখনই আমরা ভেরিয়েবল তৈরি করব সবার আগে আমাকে ডিক্লেয়ার করতে হয়, তাই না? ঠিক এইভাবে, যেরকম লেট নেম এইভাবে দিলাম, তারপরে আমি এটাকে ডিফাইন করতে পারবো যে নেম ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমার নাম দিয়ে দিলাম ধরুন, ঠিক আছে, এটা করতে পারবো। বা আমরা এইভাবেও করতে পারি, যেটা আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করি যে লেট একসাথে দিয়ে দিতে পারি, যে ডিক্লেয়ার অ্যান্ড ডিফাইন একসাথে হবে, ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে এটা করলাম, ঠিক আছে। তো এবার দেখুন আগেকার দিনে কি হতো, এটা করতেই হয়, অর্থাৎ আপনাকে ডিক্লেয়ার করতেই হবে। আমি যদি এই এক্সাম্পলটাকে নিয়ে চলি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে লেট নেম, তারপরে আমি নেমটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম রাজদীপ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে ধরুন অ্যালার্ট করলাম, সেটা অ্যালার্ট আপনার হয়ে যাবে ডবল কোটেশনের মধ্যে অ্যালার্ট, সরি জাস্ট এখানে নেমটাকে দিয়ে দেবেন, আমি ভেরিয়েবলের নামটাকে দেবো, পাস করে দেবো। তাই যখনই ভেরিয়েবলের নাম পাস করে দেবো ভেরিয়েবলের মধ্যে যেটা থাকবে সেটাই প্রিন্ট হয়ে যাবে। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন অ্যালার্টের মধ্যে ভেরিয়েবলের মধ্যে যেটা রয়েছে সেটাই আসছে, তাই না? এটা আমরা জানি, এটা করতে হয়। কিন্তু যদি আপনি ইউজ স্ট্রিক্ট যখন ছিল না তখন কি করতো, তখন আপনি যদি এই লেট নেমটা ব্যবহার নাও করতেন তাহলেও কিন্তু এটা কাজ করতো, ঠিক আছে। অর্থাৎ আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে অবশ্যই কোনো একটা নেমকে অ্যাসাইন করার আগে, কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করার আগে অবশ্যই আগে তাকে ডিক্লেয়ার থাকতে হবে, তাই না? কিন্তু আগেকার দিনে আপনি ডিক্লারেশন না করে এইভাবে ডাইরেক্টলি একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুকে অ্যাসাইন করতে পারতেন, ঠিক আছে, আর সেটা কাজও করতো। দেখুন এটাকে সেভ করলাম, করার পরে আমি যখন এখানে এসে রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা কাজ করছে, দেখেছেন? আমি কিন্তু ডিক্লেয়ার করিনি, বাট একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম এইভাবে, আর সেটা কাজও করছে। তাই এই সমস্ত জিনিসগুলো যাতে না হয়, কারণ না দেখুন ডিক্লেয়ারই হয়নি কিন্তু আমি ডিফাইন করে ফেললাম, তাই এটা একটা আনওয়ান্টেড রেজাল্ট, এটা হওয়া উচিত নয় আমার জানা মতে। তাই এই সমস্ত জিনিসগুলো যাতে না হয়, অর্থাৎ আপনি আনএক্সপেক্টেডলি যাতে এই জিনিসগুলোকে নাও করতে পারেন, আপনি চাইলেও যাতে না করতে পারেন, তার জন্যই এখানটাতে জাভাস্ক্রিপ্টকে সবসময় স্ট্রিক্ট মোডে রান করতে হয়, যে আপনি এটা করতে পারবেন না। আপনার রুল অনুযায়ী আপনাকে ফার্স্টে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তারপরে আপনি ডিফাইন করতে পারবেন। আপনি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে এভাবে ডিফাইন করতে পারেন না। তাই এই সমস্ত জিনিসগুলোকে যাতে রেস্ট্রিক্ট করা যায় সেই কারণেই আপনাকে এখানে লিখতে হবে ইউজ স্ট্রিক্ট, যে তুমি স্ট্রিক্ট হও, যে যেগুলো নিয়ম সেগুলো তুমি পালন করে চলো, তুমি এভাবে লিখতে পারো না। তাই দেখুন তো আমি এখানে ইউজ স্ট্রিক্ট লিখলাম, এবার এটাকে রান করি, চলুন তো দেখি রান হয় নাকি। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, তো দেখুন এটা রান হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা হওয়ার কথা ছিল না। মানে এটা আমার জানা মতে এইভাবে জিনিসটা কাজ করে না, চাই না কোনো ব্রাউজার থেকে কোনো কিছু ডিসেবলড আছে কিনা। তো বেসিক্যালি কি হয়, এই ইউজ স্ট্রিক্ট করা মানে আপনার কাছে অনেক রেস্ট্রিকশন চলে আসে, অর্থাৎ আপনি যে নাম ইকুয়াল টু বা নেম ইকুয়াল টু রাজদীপ লিখছেন, তো তার আগে অবশ্যই আপনাকে এখানটাতে লিখতে হবে যে লেট নেম, ঠিক আছে। এটা এখন হয়তো আমার এখানে শো করছে না, বাট আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে এই জিনিসটা ফেস করবেন, অর্থাৎ আপনার ইউজ স্ট্রিক্ট রয়েছে, আপনি ভুলবশত কোনো একটা ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার না করে সাথে সাথে শুধুমাত্র ডিফাইন করেছেন, আর ডিফাইন করার পরে সেটাকে এখানে ব্যবহার করেছেন, দেখবেন যে আপনার কোনো একটা কিছু কাজ করছে না, ঠিক আছে। তাই অবশ্যই এটা মনে রাখবেন যে যখন আপনি স্ট্রিক্ট মোডে রান করছেন আপনাকে এটা বাধ্য করবে যে আপনি আগে সবার ফার্স্টে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করুন, তারপরে সেটাকে ডিফাইন করুন। এমন নয় যে ডিক্লেয়ার না করেই আপনি ডিফাইন করে দিলেন, এটা স্ট্রিক্ট মোড অ্যালাউ করে না। তাই এই সমস্ত ক্ষেত্রে স্ট্রিক্ট মোডটা খুবই ইউজফুল, ঠিক আছে। এগুলো মাথায় রাখবেন, যে আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ভুল করতে পারি, মানে আমার মনে নাই থাকতে পারে, তাই ওই ভুল করা থেকে আটকাবে কে, এই স্ট্রিক্ট মোড, ঠিক আছে। তাই অবশ্যই এই সমস্ত জিনিসগুলোকে মনে রাখবেন যে আমরা যখনই এরকম ইউজ স্ট্রিক্ট ব্যবহার করব অবশ্যই আমাকে ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হবে, তারপরে
আমাকে কী করতে হবে, ডিফাইন করতে হবে। আর দেখুন এগুলো প্রতিটা এক একটা স্টেটমেন্ট, ইউজ স্ট্রিট একটা স্টেটমেন্ট, দেখুন এটা একটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যায় আমাদেরকে কী করতে হয়, সেমিকোলন দিতে হয়। দেখুন এটা একটা স্টেটমেন্ট, সেমিকোলন দিলাম, এটা একটা স্টেটমেন্ট, সেমিকোলন দিলাম, ঠিক আছে। আর ভেরিয়েবলের নাম আপনি এরভাবেও ব্যবহার করতে পারেন। এই ধরনের জিনিসগুলো আমরা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে, যে আমরা একটা ভেরিয়েবলের নাম তৈরি করে নিলাম, কিন্তু ওই ভেরিয়েবলের নামটা তৈরি করার পরে আমার ভেরিয়েবলটা কাজে অনেক পরে আসছে, এরকমও হতে পারে। তাই সেই সমস্ত ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করব, তারপরে ডিফাইনটা পরবর্তীকালে করব। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমাদের এরকম হয় যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে আমরা ভ্যালুটাকে এভাবে অ্যাসাইন করে দিই, ঠিক আছে, এভাবে করে দিলাম, এভাবে করে দিয়ে তারপরে নেমটাকে প্রিন্ট করলাম, এই ধরনের জিনিসগুলো হয়, ঠিক আছে। এটা যদি আমরা এখন রিফ্রেশে প্রেস করি তাহলে দেখতে পারবো যে এটা রান করছে, তাই না। তাই দেখুন আমরা ভেরিয়েবল জিনিসটাকে এতক্ষণ ধরে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা স্টেপ বাই স্টেপ শিখলাম। আপনারা যেহেতু বিগিনার্স, তাই আপনাদের এই ভেরিয়েবল সম্পর্কে জানা, বিস্তারিত জানা বা শেখাটা খুবই খুবই প্রয়োজন। তাই এই কারণেই আমি ভেরিয়েবলটাকে এত ডিটেলসে আপনাদেরকে শেখালাম। আর আমি মনে করি এই ভেরিয়েবলের ভিডিওটা আপনাদের একবার জানা হয়ে যাওয়ার পরে আপনাদের আর কখনো ভেরিয়েবল সম্পর্কে কোনো সংশয় থাকার কোনো প্রশ্ন ওঠে না। তাই এই যে ভেরিয়েবলটা আপনি শিখে গেলেন, এই ভেরিয়েবলটা কিন্তু জাভাস্ক্রিপ্টেও সেম, পিএইচপিতেও সেম, জাভাতেও সেম, পাইথনেও সেম, সমস্ত জায়গাতে সেম। তাই ভেরিয়েবল আপনি একবার বুঝবেন বা প্রোগ্রামের এই সমস্ত কনসেপ্টগুলো আপনি একবার বুঝবেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে তখন আপনার জলভাত হয়ে যাবে, আপনি খুব ইজিলি অন্যান্য জিনিসগুলো শিখতে পারবেন, ঠিক আছে। তাই খুব মনোযোগ সহকারে জিনিসগুলোকে দেখবেন। এই ভেরিয়েবলের ভিডিওটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই কারণে শেখালাম যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটাকে আপনারা 3 থেকে 4 বার দেখবেন, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বলে দেওয়া রয়েছে। আমি চাইলে ভিডিওটাকে পার্টলি ভাগ ভাগ করে করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে ভেরিয়েবলের একটাই ভিডিও হোক আর সেই ভিডিওটাই আপনারা খুব ভালো করে শিখুন। দেখুন এখানে শুধুমাত্র ভেরিয়েবল কীভাবে তৈরি করে সেটা কিন্তু শেখানো হয়নি, ভেরিয়েবল তৈরি করার নিয়ম বা ভেরিয়েবল একটা তৈরি করতে গেলে কী কী নিয়ম আমার জানা উচিত সে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ডিটেলসে আপনাদেরকে শিখিয়ে দেওয়া রয়েছে। তাই এই ভিডিওটা আপনারা 3 থেকে 4 বার দেখবেন। আপনাদেরকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো ভুললে চলবে না। এই ভেরিয়েবল লেখার নিয়মগুলো, ক্যামেল কেস কী হয়, এগুলো সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, কেমন। আর এই যখন আপনারা এই 3 থেকে 4 বার দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাদেরকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যেভাবে জিনিসগুলোকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে এসেছি সেভাবেই আপনারা জিনিসটাকে ফার্স্টে প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা যেগুলো শিখে আসলেন তার উপরে একটা অ্যাসাইনমেন্টের মতো করতে পারেন। মনে করুন আপনার যে সমস্ত অ্যাড্রেসটা রয়েছে, যেরকম পিনকোড বা আপনার জেলা বা ভিলেজ, এই সমস্ত জিনিসগুলোকে এক একটা ভেরিয়েবলের মধ্যে লিখুন, তারপরে সেগুলোকে একটা একটা করে প্রিন্ট করান। যেরকম আপনি মনে করুন আমি এভাবে লিখলাম যে নেম লেট স্কুল নেম, বা আপনি এখানে লিখতে পারেন লেট ভিলেজ, তাই আপনি এখানে লিখে দিলেন ভিলেজ, বা আপনি যদি ক্যামেল কেসিংয়ের মাধ্যমে করতে চান তাহলে ভিলেজ নেম ইকুয়াল টু এভাবে করলেন। তারপরে এই সমস্ত ভেরিয়েবলগুলোর মধ্যে সমস্ত ডেটাগুলো আপনি তৈরি করলেন, অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেস বা একটা স্কুলের পুরোপুরিভাবে ডিটেলস, আপনার স্কুল কোথায়, সেই স্কুলের অ্যাড্রেস কি, সবগুলোকে আলাদা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে লিখে তারপরে সেগুলোকে অ্যালার্ট করুন। দেখুন আমার ক্ষেত্রে আমি ভিলেজ নেম লিখলাম, এবার ভিলেজ নেমটাকে আপনি এখানে অ্যালার্ট করিয়ে দিন বা আপনি কনসোলে প্রিন্ট করাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যালার্ট করলাম এখানটাতে ভিলেজ নেম, ঠিক আছে, এখানে সেভ করলাম। এখন রিফ্রেশে প্রেস করলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে, যেটা আপনি এটার মধ্যে অ্যাসাইন করবেন, ঠিক আছে। তো এইভাবেই আপনারা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। তো দেখুন আমি আবার বলছি, এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি এতক্ষণ সময় ধরে জাস্ট ভেরিয়েবলটা আপনাদেরকে বোঝা, আমি জানি না আর কেউ এভাবে আপনার ভেরিয়েবলটা এত ডিটেলসে কেউ বুঝিয়েছে কিনা বা বোঝান কিনা। আমি চাই যে আপনারা যেটাই শিখুন না কেন খুব ভালোভাবে, খুব বিস্তারিত ডিটেলসে শিখুন, যাতে পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর আশা করি আপনারা এই ভিডিওটার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বা অনেক কিছু জানতে পেরেছেন। তাই আশা করি খুব ভালো লাগলো আপনাদের এই ভিডিওটা। অবশ্যই খুব ভালোভাবে ভিডিওটিকে প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট জমা দেবেন, 3 থেকে 4 বার কিন্তু ভিডিওটা দেখবেন। এতবার করে এই কারণে বলছি যাতে আপনারা শিখতে পারেন, ভালোভাবে জানতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওগুলো শুধুমাত্র আপনার উপকার না করে অনেকের উপকার করে, যাদের কাছে আমি পৌঁছে যেতে চাইছি। আর এটা হয়তো আপনারাই শুধুমাত্র পারেন এই ভিডিওগুলোকে বা আমাকে অনেকের কাছে পৌঁছে নিয়ে যেতে। তাই অবশ্যই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আমি এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারি। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবেন, প্লাস বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, কেননা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আরও অনেক আসতে চলেছে সামনে। এবার যদি আপনি সেটা না করেন, অর্থাৎ বেল আইকন যদি প্রেস না করেন, তাহলে হয়তো আপনি সেগুলো মিস করে যাবেন, তাই না। তাই সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন, ঠিক আছে। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।